একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। একটা চাকরি বা একটা ব্যবসা বা একটা কাজ করার জন্য তার জীবনে জন্ম হয় নাই। কিভাবে অল্প পড়ে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায়, কিভাবে অল্প সময়ে অনেক টাকার মালিক হওয়া যায়, এটা ভয়ঙ্কর। আপনি ম্যারাথন খেলতে এসেছেন, এখানে 100 মিটার রেসের কোনো সুযোগ নেই। লাইফে কিন্তু শর্টকাট বলে কিছু নেই। আপনি পৃথিবীতে একটা এক্সাম্পল আমাকে বলতে পারবেন যে লটারিতে অনেক টাকা পেয়েছে তারপর সে সফল হয়েছে? বাংলাদেশের ৬৪ জেলায় উদ্যোক্তা তৈরির এক নীরব বিপ্লব করে যাচ্ছেন ইকবাল বাহার জাহিদ। গতানুগতিক ধারার বাইরে গিয়ে দাঁড় করিয়েছেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। যেখানে লাখো তরুণ শিখছে স্কিল, লিডারশিপ আর ভ্যালিউজ। বেকারত্ব দূর করে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার মিশনে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পৃথিবীতে আপনার মতো যারা সফল মানুষ এবং আরো যারা সফল মানুষ আছেন, ওনারা যে কোনো একটা কাজ শুরু করলে ভ্যান সেটা একবার শেষ পর্যন্ত করে যান এবং দীর্ঘ সময় করেন। এটা ফর্মুলা কি দীর্ঘ সময় কাজ করার? আপনি যে কাজটা ভালোবাসেন সেই কাজটা করতে কিন্তু আপনি কখনো ক্লান্ত হবেন না। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নাই যেটা সলভ করা যায় না। আমরা বলি না যে ও ও আমার আজকে মন খারাপ করে দিয়েছে। রং ওয়ার্ড। কারো শক্তি নাই আপনার মন খারাপ করে দেওয়ার, যদি আপনি সেটা এখানে না নেন। একজন মানুষ যদি ব্যবসা শুরু করতে চায় তার কত টাকা পুঁজির প্রয়োজন? আমরা প্রতি মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার রাত 8টায় 100x গ্রোথ পডকাস্টের নতুন এপিসোড প্রিমিয়ার করব। আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে যখনই আমরা নতুন এপিসোড প্রিমিয়ার করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। জ্বর, কাশি বা হঠাৎ অসুস্থতায় আর হাসপাতালে ছুটতে হবে না। আপনার মোবাইলই বা কম্পিউটার হোক আপনার হাসপাতাল। বাংলাদেশে প্রথমবারের মতো পালস নিয়ে এসেছে একটি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম, যেখানে ভিডিও কলে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ডাক্তারের পরামর্শ। ইতিমধ্যেই 10 লাখেরও বেশি মানুষ নিজের ও পরিবারের সুস্থতার জন্য নিয়েছে এই সেবা। প্রোমোকোড X50 ব্যবহার করলে পাচ্ছেন পালসের যে কোনো প্যাকেজে 50% ডিসকাউন্ট। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন পালসের ওয়েবসাইট অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইকবাল বাহার ভাই, আমি চাকরি করব না, চাকরি দিব, এই কথার মধ্যে লুকিয়ে আছে এমন কোন শক্তি, এমন কোন বিশ্বাস, জানতে চাই। না, আমি এটা আমার অভিজ্ঞতা থেকে হয়েছে। আমি একসময় জব করতাম। চাকরি করতে গিয়ে আমার কাছে যেটা মনে হলো, আমার ভেতরে যে আছে, আমি যা করতে চাই, আমি যা দিতে চাই, তার পুরোপুরি ব্যবহার আমি করতে পারছি না। এটা আমার একটা রিয়ালাইজেশন থেকে হয়েছে। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, আমি স্বাভাবিকভাবে ফাইন্যান্সে এবং অ্যাকাউন্টসে কাজ করতাম। কিন্তু আমি দেখলাম আমার ভালো লাগে সেলস, আমার ভালো লাগে মার্কেটিং, ব্র্যান্ডিং, কাস্টমার কেয়ার, HR আমার পছন্দর। সো এতগুলো জায়গায় কাজ করতে গেলে তো আসলে এই চাকরি দিয়ে সেটা সম্ভব না। আমার কাছে আমার প্রত্যেকটা তরুণ তরুণীকে আমি যেই বার্তাটা আমার নিজের থেকে বের করতে পেরেছি, সেটা হচ্ছে তার ভেতরে পটেনশিয়ালিটি আছে যেটা সে ব্যবহার করছে না। সে শুধুমাত্র একটা চাকরি বা একটা ব্যবসা বা একটা কাজ করার জন্য তার জীবনে জন্ম হয় নাই। একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, এই ভাবনাটা আসলে আমি নিজের মধ্যে আগে ঢোকাতে পেরেছি। তারপর আমি এটা মানুষের মধ্যে ট্রান্সফর্ম করতে পেরেছি যে তুমি চাইলে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারো, কিন্তু চাকরিতে তো সেটা সম্ভব না। তো সেই জন্যে আমি যেটা বলতে চাচ্ছি যে আই হ্যাভ অল দ্য রেসপেক্ট যারা চাকরি করেন। আমি নিজেও চাকরি করেছি। চাকরি পেলে চাকরি করবে, কিন্তু চাকরি তো নাই সবার জন্য। আমাদের লাখো বেকার প্রত্যেক বছর পাশ করে বেরোচ্ছে। তাইলে তারা কি করবে? তারা চাইলে ব্যবসা করতে পারে বা অন্য কোনো কাজ করতে পারে, যে কোনো কাজ করতে পারে, কিন্তু এইটা তাকে ভাবতে হবে যে তার ভেতরে যে সম্ভাবনা আছে তার কতটুকু সে ব্যবহার করছে। আমাদের লাইফে ক্যারিয়ারের প্রথম 10 বছর 9টা 5টা করার জন্য আমাদের লাইফটা আসে নাই। আমাদের কাজ হবে আমরা যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ। সো এই ভাবনা থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমাদের এরকম একটা ফিলিং থাকা দরকার যে আমি শুধু চাকরি করব না, অভিজ্ঞতা অর্জনের জন্য আমি চাকরি করব, কিন্তু আমি এমন একটা অভিজ্ঞতা অর্জন করে এমন একটা পটেনশিয়ালিটি নিজের মধ্যে তৈরি করব যে আমি চাইলে কারোর জন্য চাকরি তৈরিও করতে পারি। হ্যাঁ, এরপরে আপনার কাছে জানতে চাই আমি একটা বিষয়, সেটা হচ্ছে একজন উদ্যোক্তার কোন 5টি গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত বলে আপনি মনে করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আমি ব্যক্তিগতভাবে আমার নিজের একটা সংজ্ঞা আছে এটার জন্য। মানে আমরা সবাই জানি যে উদ্যোক্তা হতে হলে টাকা লাগে, উদ্যোক্তা হতে হলে আপনার আইডিয়া লাগে,
উদ্যোক্তা হতে হলে দক্ষতা লাগে, উদ্যোক্তা হতে হলে সেলস মার্কেটিং জানতে পারলে বেটার, হ্যাঁ, কারণ সে ভালো করবে তখন। উদ্যোক্তা হতে হলে নেটওয়ার্কিং লাগে, জি ভাই। হ্যাঁ। তারপরে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, ডিমান্ড জানতে হবে, কাস্টমার কারা জানতে হবে, কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সোর্সিং কোথা থেকে করবেন, এগুলো সব জানতে হবে উদ্যোক্তা হতে হলে। কিন্তু আমার কাছে মনে হয় এই সবগুলো হলো মাঝখানে, প্রথমে একটা আছে, শেষে আরেকটা আছে, যেটা অনেকে বলেন না, বাট আমি খুব বলি। আচ্ছা ভাই। 1 নাম্বার হচ্ছে উদ্যোক্তা হতে হলে আপনার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সাহস। সাহস। তারপরে আপনার উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, টাকা লাগবে, অত টাকা লাগে না উদ্যোক্তা জার্নি শুরু করার জন্য, অত টাকা লাগে না। অনেকে মনে করেন অনেক টাকা লাগে, আসলে না, ব্যাপারটা তা না, অল্প টাকা দিয়ে শুরু করা যায়। সেটাকে ওই যে 100x করতে হয়, ঠিক আছে, ওই অল্প টাকাটাকে 100x করতে হয়। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আপনার ডেফিনেটলি একটা আইডিয়া লাগবে। আমি যেটা বলি, অনেকে ধারণা যে আমি এমন কিছু রকেট সায়েন্স করব যেটা আর কেউ করে নাই, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি মনে করি আপনি যেটা আছে, এই যে বাদাম, জি ভাই। এইটাকেই আপনি এমনভাবে করেন জি ভাই। যেটা একটু ভ্যালুয়েশন হয়েছে, দেখতে একটু ব্যতিক্রম, মানে একটু ডিফারেন্ট, ইনোভেটিভ ওয়েতে। ইনোভেটিভ ওয়েতে। কিন্তু আপনাকে একেবারে এমন কিছু যদি আনতে পারেন তো ভালো, কিন্তু এরকম আইডিয়া তো আনা সম্ভব না আসলে প্রতিবার। সো এটা হচ্ছে আরেকটা জিনিস। আর উদ্যোক্তা হতে হলে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ। কারণ আপনি যদি চিন্তা করেন কাস্টমারকে ঠকাবেন, তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন না। আপনাকে আপনি যদি বড় হইতে চান, আপনার কোম্পানিকে যদি 50 বছর 100 বছর রান করাইতে চান পরবর্তী জেনারেশন পর্যন্ত, তাহলে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে, কাস্টমারকে জিতাইতে হবে। কাস্টমার যখন জিতবে তখন আপনার কোম্পানি গ্রো করবে, তখন আপনার কোম্পানি 2x 5x 10x একসময় 100x হবে। সো আমার কাছে মনে হয় আপনি 5টার কথা বললেন। সাহস 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে দক্ষতা, দক্ষতা। কিছু অর্থ ডেফিনেটলি তার লাগবে, তাকে সেলস মার্কেটিংয়ে এসে তাকে ভালো হতে হবে, তার অসাধারণ লিডারশিপ কোয়ালিটি লাগবে, তারপরে হচ্ছে তার একটা ভালো বিজনেস প্ল্যান লাগবে, বিজনেস আইডিয়া লাগবে, এবং সেটা একটা প্রশ্নের উত্তর তাকে খুঁজে বের করতে হবে বিজনেস প্ল্যানটা করার সময়। এই প্রশ্নের উত্তরটা না খুঁজে আমরা অনেকে অনেক কাজ শুরু করে দেই, যার কারণে আমরা ফেল করি। আমি মনে করি এই প্রশ্নের উত্তরটা যদি আপনি পান, তাহলে আপনি ফেল করবেন না। সে প্রশ্নটা হচ্ছে, আমার পণ্য কাস্টমার কেন কিনবে, এই হোয়াইটা দরকার। এই হোয়াইটা বের করতে পারলে আপনি যখন উত্তরটা পেয়ে যাবেন, আপনার এটা এগিয়ে যাবে। অ্যান্ড ফাইনালি, যেটা আমি এখনও বলি নাই, ওই যে বলছি শুরুতে একটা শেষে একটা, জি ভাই। সেটা হচ্ছে লেগে থাকতে হবে, কনসিস্টেন্সি ভাই। ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা খুব অল্পতে হতাশ হয়ে যাই যে আমাকে দিয়ে বোধহয় হচ্ছে না, সেলস হচ্ছে না। সো এটা লেগে থাকার কোনো বিকল্প নাই আপনার। হ্যাঁ, থামতেও জানতে হয় কখনো কখনো, কোথাও কোথাও, কিন্তু আপনি শেষ না দেখে থামবেন না। কিন্তু ভাই এরকম অনেক সময় হয় না যে, যেমন আমি একটা ব্যবসা শুরু করি, যেমন আমি আমার একটা প্রতিষ্ঠান আছে, আপনাকে বলেছি ভিসা কোচবিডি। ওখানেও হয়েছে ভাই এরকম যে আমি ফার্স্টে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করছিলাম, পরে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি। তো একটা সময় দেখলাম যে মার্কেট যেভাবে স্যাচুরেটেড মার্কেট হয়ে গেছে, আমাকে সার্ভাইভ করা চ্যালেঞ্জিং। আমি ওয়ার্ক পারমিটে আসলাম। কিন্তু ভাই আপনি জানেন যে ওয়ার্ক পারমিটে দেখা যাচ্ছে যে আমরা যখন মিডল ইস্ট নিয়ে কাজ করি বা ইউরোপ নিয়ে কাজ করি, সেগুলোতে অনেক চ্যালেঞ্জেস আসে। যেমন ধরেন আমি ক্লায়েন্টকে যে কথা বলছি, যে চাকরির কথা বলছি, যে স্যালারি কথা বলছি, সেটা দিতে পারছি না। কিন্তু এখানে আমার কোনো মানে দেখা যাচ্ছে আমি কোনো ভুল হয়তো করিনি। যে কোম্পানির সাথে আমি MOU করেছি, সে আমাকে সেই ফ্যাসিলিটি দিচ্ছে না। তো দেখা যাচ্ছে আমি 2 জন 3 জন 4 জনকে পাঠিয়ে দিয়েছি। ওই সময় তারা আমাকে বারবার কন্টিনিউয়াসলি নক করছে যে আপনি তো আমাকে পাঠালেন, কিন্তু ওই অনুযায়ী এটা হলো না। ওই সিচুয়েশনগুলো কীভাবে আসলে সলভ করবো তখন? কারণ এখানে একটা ফাইন্যান্সিয়াল ম্যাটার্সও থাকে না। এখন এটা তো একটা প্রবলেম। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নাই যেটা সলভ করা যায় না। হ্যাঁ, তার মানে আপনি দুষ্ট লোকদের পাল্লায় পড়েছেন। জি। ওই যে বললাম যে দুষ্ট লোকরা ব্যবসায় টিকবে না। জি ভাই। আপনাকে ডেফিনেটলি পৃথিবীতে এরকম অনেক কমিটেড লোক আছে, অনেক ভালো লোক আছে, অনেক যারা কথা দিয়ে কথা রাখে, এরকম লোক আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। সো আপনার এরিয়াটা বাড়াতে হবে, এরিয়াটা বাড়াতে হবে, সার্চিংয়ের এরিয়াটা বাড়াতে হবে, নেটওয়ার্কিংটা ভাই বড় করতে হবে। এক্স্যাক্টলি। তখন আপনি ডেফিনেটলি ওই ভালো 5 জন 7 জন লোক পেয়ে যাবেন। আমরা এটা নিশ্চিত যে একজন মানুষের ব্যবসা করতে হলে ফান্ড প্রয়োজন, পুঁজির প্রয়োজন। তাহলে ভাই আপনার কাছে আমার প্রশ্ন,
একজন মানুষ যদি ব্যবসা শুরু করতে চায় তার কত টাকা পুঁজির প্রয়োজন? 10,000 টাকা। যদি ভাই 10,000 না থাকে? 10,000 টাকা অবশ্য আজকাল জোগাড় করা খুব কঠিন কাজ না। 10,000 না থাকলেও সলিউশন আছে। আমি বলছি যে আপনি 10,000 টাকাও যদি নিয়ত করেন, মানে আজ পর্যন্ত আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে আজকে বলছি আপনাকে, জি ভাই। আজ পর্যন্ত এমন কোনো বিজনেস প্ল্যান বা আইডিয়া থেমে থাকে নাই টাকার জন্যে। জি ভাই। যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দেই। আপনি দেখবেন আপনার পাড়ায় বা গ্রামে কোথাও চিন্তা করলো যে একটা মসজিদ বানাবে, জি ভাই। একদম বেড়ার ঘর দিয়ে কোনো রকম টিন দিয়ে একটা করলো, আপনি দেখেন 7-8-10 বছরের মধ্যে এটা কিন্তু 2তলা 3তলা হয়ে যাচ্ছে। এসি হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, এসি হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে যে ডিভোশন, কারণ ওইখানে একটা আবেগ কাজ করে, আমার ধর্মীয় মূল্যবোধ কাজ করে। আপনাকে এইখানেও ওই ভালোবাসাটা ঢেলে দিতে হবে। আচ্ছা সো এইটাতে মিসিং আছি। আমরা কাজ করি কিন্তু আমরা কাজটাকে ভালোবাসি না। ভাই, মানে আমার কি তাহলে এখানে কানেকশনটা নাই ভাই? মানে না। আমি চিন্তা করছি যে আমি ব্যবসা করব, কিন্তু ব্যবসা আমাকে যে করতেই হবে, আমি মানে আমার জান দিয়ে চেষ্টা করছি, সেটা আমি করছি না। খালি আমি বলছি ব্যবসা করব, কিন্তু ব্যবসা করতে টাকা লাগবে, টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করতে পারছি না। কিন্তু যখন আমি ব্যবসা করব চিন্তা করেছি এবং আমার জীবন দিয়ে দিচ্ছি, আমার মন প্রাণ সব কিছু এটার জন্য উৎসর্গ করছি, কোনো না কোনোভাবে ফান্ড ম্যানেজ হয়ে যাবে। এবং একদম টাকা ছাড়া যেটা করা যায়, যেমন আমার যে ফাউন্ডেশনটা আছে, এটা লক্ষ লক্ষ মানুষ এখানে ইনভলভ আছে, এবং তাদের মধ্যে আমি একটা এমন একটা গ্রুপ করে দিয়েছি, তারা নিজেরা নিজেদের মধ্যে কেনাবেচা করে। সো সেখান থেকে তার প্রত্যেক মাসে যে সেল, তার সেলের প্রায় 30-90% পর্যন্ত সেল শুধু আমার গ্রুপের ছেলেমেয়েদের কাছ থেকেই তারা পায়, বাইরে খুব একটা বেচা লাগে কীভাবে না। হচ্ছে ভাই এটা? এটা একটা আমার গ্রুপ আছে, জি। সেখানে তারা প্রোডাক্ট ডিসপ্লে করে। মানে এটা কি ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপ নাকি কোনো না, ফিজিক্যাল কোনো একদম ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ? আচ্ছা ফেসবুক ভাই। গ্রুপে। জি। তো এখন যেটা হচ্ছে, এইখানেই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আছে। এইখানে অনেকের আছে টাকা নাই, বেশিরভাগ মানুষের। সো তারা কি করে অন্যের প্রোডাক্ট রিসেল করে সে 6 মাস কাজ করে একটা ক্যাপিটাল বানায়, এরকম 10,000, 15,000, 20,000 টাকার একটা ক্যাপিটাল বানায়, তারপরে সে ওইটা নিয়ে কাজ শুরু করে। সো আপনাকে আসলে নামতে হবে। আপনি তো না নেমে আগে তো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মেয়েটাকে দেখতে হবে ভালো করে, তাই না? আমরা তো তাই করি। আপনি প্রেম করার সময় কি করেন, কি না করেন, কি না করি কি না করি কি না করি আমরা। সো আসলে আমরা বলছি যে আমরা এটা করব, আসলে আমি কি এখানে 100% দিচ্ছি কিনা, Absolutely. ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওইটা গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাইয়া, একটা কথা আমরা প্রায় শুনি, যে সেলস বোঝে সে ব্যবসায় যেতে। আপনার ভাষায় এটাকে কিভাবে ডিফাইন করবেন? পার্শিয়ালি ট্রু, সবসময় ট্রু না। কারণ হলো বিজনেস ইজ এ ভিশন, সেলস হচ্ছে একটা পার্ট, এবং সেলস ইজ এ হার্ট আমি বলবো ডেফিনেটলি। কিন্তু সে খুব ভালো সেলস জানে, সে যদি একজন ভালো লিডার না হয়, ভিশনারি না হয়, বা সে যদি সৎ না হয়, কমিটেড না হয়, সে যদি কাস্টমারকে না জেতায়, তাহলে সে ভালো করবে না। সো আসলে এটা কম্বিনেশন, উদ্যোক্তা হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ, তাহলে একজন উদ্যোক্তা যদি এরকম হয় যে তার সেলসের ক্যাপাবিলিটি একটু লিমিটেড আছে, কিন্তু তার ভিশন অনেক, সে একটা সময় হয়তো খুব ছোটো পয়সা শুরু করেছে, সে সবাইকে নিয়ে এটাকে স্প্রেড করতে চায়, গ্রুপ অফ কোম্পানি করতে চায়, সে যে প্ল্যান করছে এখন, তাহলে কি আমরা বলতে পারি যে সে সফল হবে ভাইয়া? সারা পৃথিবীতে আপনি যদি উদ্যোক্তাদের বায়োগ্রাফিগুলো পড়েন, আমি সবসময় আমার শিক্ষার্থীদের বলি যে তোমরা উদ্যোক্তাদের বায়োগ্রাফি পড়বা, বায়োগ্রাফি গল্পগুলো শুনবা। সেটা যদি আপনি নেন, আপনি দেখবেন যে বেশিরভাগ উদ্যোক্তা সফলতার ক্ষেত্রে সে বলেছে যে আমি একটা খুব ভালো টিম পেয়েছি। টিমটা খুব গুরুত্বপূর্ণ লাইফে। আপনি একা কিছু করতে পারবেন না, আপনার জীবনে কিছু টিম লাগবে। তারা পার্টনার হইতে পারে, তারা আপনার সহকর্মী হইতে পারে। সো টিমটা তৈরি করতে পারাও কিন্তু একটা বিরাট লিডারশিপ। সো আপনি সব কাজ নিজে করবেন, এইভাবে কিন্তু খুব দূরে আগানো সম্ভব না। ইউনিটেড টিম। ভাই, তাহলে তো একটা প্রশ্ন চলে আসে, আমি ব্যবসা শুরু করেছি, খুব ছোটো পরিসরে ব্যবসা করছি, কিন্তু এখন তো ভাই দেখা যাচ্ছে একটা টিমের জন্য আমি হায়ার করতে যাই, প্রত্যেক মানুষকে এমন একটা কিছু দিতে হবে পার মান্থ যাতে সে সার্ভাইভ করতে পারে, সেই ক্যাপাসিটি আমার হয়তো নাই। তো সেই ক্ষেত্রে ভাই আমি কীভাবে আমার টিমটা কোলাবোরেশন কীভাবে করতে পারি ভাই? সেটা কোলাবোরেট করবেন। আপনি যার যেটা আছে সেটুক নিয়ে আসবেন। যেমন ধরেন আজকে আপনি এখানে যে পডকাস্ট করছেন, এই স্টুডিও কি আপনি বানিয়েছেন? না ভাই। তাহলে এটা হয়ে যাচ্ছে না? জি জি জি। দিস দ্য ওয়ে। সো আপনাকে যার যেটা বেটার আছে ওইটুকু আপনাকে সোর্স করতে হবে, পার্ট টাইম হোক বা বিভিন্নভাবে হোক, কমিশন বেসিসে হোক,
ডিস্ট্রিবিউশন বেসিসে হোক, এজেন্সি বেসিসে হোক, সো সেগুলোকে অ্যাকোমোডেট করতে হবে আপনাকে। তার মানে ভাই আমি ফুল টাইম তাকে কাজ করার জন্য স্যালারি দিতে পারছি, তাকে পার্ট টাইম নিয়ে আসতে Yeah, পারি, absolutely. তাকে আমি কমিশন দিতে পারি যে আমার বিজনেস থেকে যা প্রফিট হবে তুমি 50% পাবে, আমি 50% প্রফিট শেয়ারিং হতে পারে। প্রফিট শেয়ারিং হতে পারে, আর তোমাকে আমি এত হয়তো এখন দিতে পারবো, বা তুমি তোমার ওয়ার্ক ফ্রম হোম করতে পারো। তো এইভাবে করেও ভাইয়া আমি একটা স্ট্রং বা এফিশিয়েন্ট টিম তৈরি করতে পারি, তাই তো? ওয়াও ভাইয়া, আমি এটা প্রায় দেখেছি, ইভেন আমার ক্ষেত্রেও হয়েছে। আমরা যারা ব্যবসায়ী বা অন্টারপ্রিনর, তারা সবসময় টাকার পেছনে ছুটি, টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে, এবং মনে করি যে এটাই ব্যবসার মোটিভ। আপনি কি মনে করেন? এটা ভুল চিন্তা, এটা থেকে মাথা থেকে সরাইতে হবে। আপনি টাকার পেছনে ছুটিয়েন না, জি ভাই। তাহলে টাকা আপনাকে ধরা দেবে না কখনো। আপনি কাজের পেছনে ছুটেন, টাকা অটোমেটিক আসবে। সে কোন কাজের ক্ষেত্রে ভাই? সেটা কিন্তু স্পেশালি কোনো ক্রাইটেরিয়া আছে, নাকি আমার যে কাজ ভালো লাগে সেটাই? ভালোবাসা, আপনার ভালো লাগে, ভালোবাসেন, আপনি যে কাজটা ভালোবাসেন জি। সেই কাজটা করতে কিন্তু আপনি কখনো ক্লান্ত হবেন না। আপনি যখন মনে করবেন কোনো কাজ করতে আপনার ভালো লাগছে না বা আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, তার মানে ওই কাজটা আপনার করা উচিত না। আপনি ধরেন এমন একজন মানুষ আপনাকে ফোন করলো যাকে আপনি পছন্দ করেন না, জি ভাই। আপনি তার সাথে 5-7 মিনিট 10 মিনিট কথা বলবেন, না ভাই, আমি তো চেষ্টা করবো যে 20 সেকেন্ডসে রেখে দিতে। রেখে দিতে। জি ভাই। কিন্তু আপনি যাকে ভালোবাসেন জি। তার ফোন রাখতে চাইবেন? না, তাহলে আমরা কাজের ক্ষেত্রে এই অ্যাপ্লাইটা করি না কেন? মানে ভাই আমি যে কাজটা করছি আমাকে সবার আগে কাজটাকে ভালোবাসতে হবে। অ্যাবসলিউটলি, ইটস অ্যান আইডেন্টিটি। কাজ হচ্ছে একটা আইডেন্টিটি, ওটাকে ভালোবাসতে হবে আগে। আমি যখন আমার অফিসে গিয়ে বসি, আমার কাছে মনে হয় আমি একটা এই ফিল্ড নিয়ে আমি আমার রুমে ঢুকি, আমার চেয়ারে বসি, আমি টেবিলে বসি, আমার ল্যাপটপটা অন করি, যে আমি পৃথিবীর সবচেয়ে সেরা জায়গায় বসে আছি। অ্যাবসলুটলি ভাই, অ্যাবসলুটলি। দেন ইউ স্টার্ট দ্য জব। আপনি ঘড়ি দেখতে পাবেন না কোন টাইম কোন দিক দিয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমি জানি না, আমাকে আমার সহকর্মী এসে বলছে, স্যার খাবেন না? স্যার মাগরিবের টাইম হয়ে গেছে, আপনি লাঞ্চ করেননি। হ্যাঁ, সো এইটা হচ্ছে কাজ। ভাই আমার এরকম হয়, আমি যখন অফিসে থাকি দেখা যাচ্ছে আমি অফিসে বসে হয়তো নর্মাল একটা ড্রিঙ্কস খাচ্ছি, আমার কাছে মনে হয় ভাই আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রিঙ্কস, দামি ড্রিঙ্কসটা খাচ্ছি। আমি অফিসে বসে আছি, হয়তো আমার অফিসে এসিও নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমি হয়তো পৃথিবীর সবচাইতে দামি চেয়ারে সবচাইতে আরামে আছি। মানে এই ফিলটা যে আসে, তার মানে কি ভাইয়া বিষয়টা বোঝাচ্ছে তাহলে আমি কাজটাকে খুব ভালোবাসছি। দেখেন, আমাদের এই জায়গাটা না খুব জি। মারাত্মক একটা জায়গা, এই যে থট প্রসেস। আপনি যেভাবে সাজাবেন, যেভাবে এটাকে আপনি কমান্ড দেবেন, সেইভাবে সে অ্যাক্ট করবে। সে ফিল তৈরি করা খুব গুরুত্বপূর্ণ লাইফে। আমরা বলি না যে ও আমার আজকে মন খারাপ করে দিয়েছে, রং ওয়ার্ড। কারো শক্তি নাই আপনার মন খারাপ করে দেওয়ার, যদি আপনি সেটা এখানে না নেন। কিন্তু ভাই এটা অ্যাভয়েড কীভাবে করবো ভাইয়া? অ্যাবসোলুটলি অ্যাভয়েড করবেন এইভাবে। আমি বলছি যে আমাকে একটা বাজে কথা বলেছে, জি ভাইয়া। এটা তার সমস্যা, তার শিক্ষা, তার রুচি, তার বেড়ে ওঠা, তার সীমাবদ্ধতা, তার নেগেটিভিটি। আমার তো কিছু না, ওটা ওর মুখ দিয়ে বেরোয়েছে, আমার মুখ দিয়ে বেরোয়েছে, তা আমি কেন এটা নিচ্ছি, শুনছি কেন? আমি তো জানি আমি কে। তা আমরা কি করি, আবর্জনাগুলো নেই মাথার ভিতরে, সব আবর্জনা। আসো, ফেসবুক থেকে নিচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে নিচ্ছি, মানুষের থেকে নিচ্ছি, তারপর আমরা আবর্জনা বের করছি আমাদের মুখ দিয়ে, থট দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে আমরা আবর্জনা বের করছি। আপনি এগুলো নিয়েন না। ক্লিন ওয়াটার, ফ্রেশ ওয়াটার। জাং কেন রাখছেন আপনার কম্পিউটারে? জাং ফাইলগুলো সরাই ফেলেন, ডিলিট করে ফেলেন। মানে ভাই আমি এগুলো ইনপুটই দিব না, নো, তাহলে তো আমার আউটপুটটাই ভালো বের হবে। হ্যাঁ, আপনি চমৎকার চমৎকার জিনিস আনেন, স্বপ্নের কথা। অসাধারণ একটা মেয়ে, যে মেয়েটাকে আপনি ভালোবাসতেন, তার ছবিটা সামনে আনেন, আপনার সন্তানকে সামনে আনেন, বাবা মাকে সামনে আনেন, যেগুলো আপনাকে ফিল দেয়। সুন্দর একটা জায়গায় ভিজিট করতে গিয়েছেন, সেটাকে সামনে আনেন। আপনার একটা অ্যাচিভমেন্টকে সামনে আনেন, বা আপনি যেটা করতে চান, দেখতে চান, আমি হতে চাই, সেটাকে ভিজুয়ালাইজ করেন। ওয়াও ভাই, ওয়াও, লান্ড লট ভাই, লান্ড লট। ভাই আমরা একটা জিনিস সবসময় দেখি যে আমাদের পৃথিবীতে আপনার মতো যারা সফল মানুষ এবং আরও যারা সফল মানুষ আছেন,
ওনারা যে কোনো একটা কাজ শুরু করলে ভাইয়া সেটা একবারে শেষ পর্যন্ত করে যান এবং দীর্ঘ সময় করেন। এটার ফর্মুলা কি দীর্ঘ সময় কাজ করার বা লেগে থাকার ভাইয়া? প্রথম কথা, আমি নিজেকে সফল মানুষ মনে করি না। আমরা মনে করি ভাইয়া হ্যাঁ, আমি মনে করি আমি একজন সুখী মানুষ। সুখী মানুষ। এটাই সফলতা। জি। এটাই সফলতা। এই আমাদের বটম লাইনটা এটা হওয়া উচিত। আমরা যখন সফল হইতে চাই তখন ঝামেলাটা হয়, তখন আমাদের মধ্যে লোভ তৈরি হয়, অন্যের হক নষ্ট করার চিন্তা তৈরি হয়, যেন তেনভাবে পাইতে হবে এরকম একটা অ্যাটিচিউড তৈরি হয়। এটা ভয়ঙ্কর, এটা করা যাবে না। আমাকে অনেকে প্রশ্ন করে যে আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আজকে প্রায় 8 বছর ধরে চালিয়ে যাচ্ছি। একটা ব্যাচে 90 দিন করে আমি প্রশিক্ষণ দেই। এটার মধ্যে কিছু ইউনিকনেস আছে। প্রথমে ইউনিকনেস হচ্ছে আমি প্রতিদিন ট্রেনিং দেই, এভরি সিঙ্গেল ডে, নো ব্রেক। নো ব্রেক ভাইয়া? এভরি সিঙ্গেল ডে, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। তাই নাকি? ইয়েস, ওয়াও, অ্যান্ড আই গট দ্য রেকর্ড অলরেডি। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ভাই। সো এটা হচ্ছে কনসিস্টেন্সি, যে একটা কাজ প্রতিদিন করা। এখন আমাকে প্রশ্ন করে সবাই, আপনি তো এখান থেকে কোনো টাকা পয়সা পান না। আমি 28 লাখ ছেলে মেয়েকে এ পর্যন্ত বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি গত প্রায় 7 বছর 10 মাস ধরে। 7 বছর 10 মাস ধরে বা 10 মাস 28 লাখ 31টা ব্যাচে। ভাই এটা কি ঢাকার? নাও, এটা আমি আরেকটা ব্যতিক্রম বলছি আপনাকে। আমাদের যেটা হয়, সবাই আমাদের সমস্ত প্রশিক্ষণ, সমস্ত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস, উন্নত জিনিস সব ঢাকা কেন্দ্রিক হয়। জি ভাই। আমি ডে 1 যখন এই ফাউন্ডেশনটা তৈরি করেছি, তখন আমি ভেবেছি যে আমি সারা বাংলাদেশ নিয়ে কাজ করব, 64 জেলা নিয়ে কাজ করব, 492টা উপজেলা নিয়ে আমি কাজ করব। এবং সেটা করতে গিয়ে আমি দেখলাম প্রবাসীরা এখানে খুব মনোযোগ দিচ্ছে। তখন আমি প্রবাসে চলে গেলাম। আমার সঙ্গে এখন 50টা দেশ যুক্ত আছে। 50 কান্ট্রিজ ভাই? ইয়া। সো আমি বাংলাদেশে বোধহয় প্রথমবারের মতো এরকম একটা স্ট্রাকচার্ড প্রফেশনাল প্রশিক্ষণ, যেখানে একটা ব্যাচে 90 দিনে প্রায় 570টা কন্টেন্ট দেওয়া হয়, জি ভাই। যেটার বাজার মূল্য কমপক্ষে 2 লক্ষ টাকা, কমপক্ষে। এবং তাও এতগুলো জিনিস এক জায়গা থেকে পাওয়া সম্ভব না, কয়েক জায়গায় যেতে হবে, কয়েক জায়গায় যেতে হবে, তারপর তাকে যাতায়াত করতে হবে, ফিস দিতে হবে, সময় দিতে হবে। আমি বাংলাদেশে এই প্রশিক্ষণটা মানুষের ঘরে পৌঁছে দিয়েছি। ভাই এটা কি টোটালি অনলাইন ওরিয়েন্টেড কোর্স? অনলাইন। ওয়াও। একটা ছেলে বা একটা মেয়ে গ্রামের প্রশিক্ষণ শব্দটার সঙ্গে পরিচিত ছিল না কখনো, উদ্যোক্তা শব্দটার সঙ্গে কখনো পরিচয় ছিল না, মূল্যবোধ শব্দটার সঙ্গে কখনো পরিচয় ছিল না। আমি সেই শব্দগুলো তাদের ঘরে পৌঁছে দিয়েছি। তারা স্বপ্ন দেখতে জানতো না, তাদেরকে আমি স্বপ্ন দেখার শিখিয়েছি। আমি বলেছি তোমার ভেতরে কিন্তু সম্ভাবনা আছে, তুমি শেখো, দেখো। তার প্রমাণ আমি পেয়েছি। আমি মিরপুর ইনডোর স্টেডিয়ামে, বাংলাদেশে এটাও প্রথম, এর আগে কেউ কোনো দিন করতে পারে নাই, 5000 তরুণ তরুণীদেরকে নিয়ে আমি মিরপুর ইনডোর স্টেডিয়ামে 3টা প্রোগ্রাম করেছি। ওয়াও ভাইয়া, ওয়াও। এটা বাংলাদেশে এর আগে এত বড় ইনিশিয়েটিভ, নলেজ ইনিশিয়েটিভ, যেখানে গান নাই, বাজনা নাই, কোনো নায়ক নায়িকা নাই। ভাই গান বাজনা নায়কটাকে নিয়েও তো রাখা যায় না, রাখা যায় না, টিকিট বিক্রি হয় না। হ্যাঁ, সেইখানে তারা এই 500-600 টাকা করে টিকিট কেটে মিরপুর ইনডোর স্টেডিয়ামে এসেছে। সেইখানে আমাদের নীলফামারী, সুনামগঞ্জ, রাঙামাটির একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা, তাদেরকে আমি এতটাই সাহসী করে তুলেছি, ওই মঞ্চে দাঁড়িয়ে বুক ফুলিয়ে নিজের গল্প বলেছে সবার সামনে। সো এই জায়গাগুলো একটা মানুষের, ওই যে আমি কেন বললাম আপনাকে সাহস, আপনি যদি সাহসটা তৈরি করে দিতে পারেন, ও বারুদ হয়ে যাবে। সো এই সাহস তৈরি করার কাজটা আমি করে যাচ্ছি। এবং এই বাংলাদেশে কোনো উদ্যোক্তা সেশনে কথা বলার জড়তা কাটানো, মানে আপনি কিভাবে কথা বলবেন, এটা শেখায় কিনা আমি জানি না, আমি তাদেরকে কথা বলা শেখাই। আপনি যেভাবে শেখাচ্ছেন সেভাবে কেউ শেখায় না। যেমন আমি নিজেও ভাইয়া টোস্টমাস্টার ইন্টারন্যাশনালের সাথে সম্পৃক্ত, সেটাও হতে হলে ভাইয়া সেখানে মেম্বার হতে হয়, আরও অনেক রিকোয়ারমেন্ট আছে, অনেক কিছু ফুলফিল করতে হয় তারপরে। কিন্তু আপনি যেভাবে শেখাচ্ছেন বিনা পয়সায়, এবং সেই প্রত্যন্ত অঞ্চলে গ্রামের বাচ্চাদের বা মেয়েদের, ছেলেদের, এটা
100% চ্যালেঞ্জিং ভাই, আপনি তো অসাধারণ কাজ করছেন ভাই। আমি এটা জাস্ট আমার একটা কিউরিয়াসিটি, মানে গিনেস বুকে কি এই কারণে আপনাদের কোনো নাম বা কোনো কিছুর কি ইনভলভমেন্ট আসছে? জি জি, আমরা যখন 1000 দিন টানা প্রশিক্ষণ কর্মশালা শেষ করি, জি, তখন আমরা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড আছে একটা ইউকে, ওকে, এটা গিনিসের পরপরই জি, জি। বিবেচনা করা হয়। তো সেখানে আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমাকে কয়েকজন আমার শুভাকাঙ্ক্ষী অনুরোধ করেছিল। জি ভাই, তো ওই রেকর্ডটা আমরা পেয়েছি, ওয়ার্ল্ড রেকর্ড। ওইটা একটা কংগ্রেচুলেশনস ভাই। আর গিনিস বুকে অ্যাপ্লাই করা হয় নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে এই রেকর্ডের চাইতে কাজ করাটা বেশি জরুরি। অ্যাবসলিউটলি ভাই, নিশ্চয়ই। আর আপনি যে প্রশ্নটা বলেছেন, আমি উত্তরটা এখনো দিতে পারি নাই, অনেকগুলো কথা বলে ফেলেছি মাঝখানে। যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি এখান থেকে টাকা পান না, পয়সা পান না, কিভাবে এই কাজটা করে যাচ্ছেন টানা আজকে প্রায় 7 বছর 10 মাস টানা করে যাচ্ছেন। আসলে কি, মানে এটা আমার একটা এন্টারটেইনমেন্ট। আমি গত প্রায় 8 বছর ধরে টিভি দেখি না, নাটক দেখি না, সিনেমা দেখি না, খবর দেখি না। এবং ওই যে আপনি বললেন না আমি ডিস্ট্রাকশানগুলো নিতে চাই না, এটাও একটা কারণ। আমার কাজ করার সময় বেড়ে গেছে এই ডিস্ট্রাকশানগুলো না নেওয়ার কারণে। সো আমি ওই পুরো সময়টা ওইখানে দেই। হ্যাঁ, এবং আমি যখন দেখি যে একটা ছেলে বা একটা মেয়ের জীবন পরিবর্তন হয়ে গেছে, একটা মেয়ে যখন বলে যে স্যার আমার তো নামটাই আমি ভুলে গিয়েছিলাম, আপনি আমার একটা পরিচয় তৈরি করে দিয়েছেন। আমার বাচ্চা দুধ কেনার টাকা ছিল না আমার কাছে, স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, আমি এখন মাসে 20,000 টাকা আর্ন করতে পারি, আমি তাকে স্কুলে পাঠাতে পারছি গ্রামে বসে। তাহলে এইটুকু পরিবর্তন শুধু আমার কিছু কথার কারণে, প্রশিক্ষণের কারণে যদি এইটুকু পরিবর্তন হয়, তাহলে আমি কেসটা কেন করবো না? অবশ্যই, অবশ্যই ভাই, এটা তো অসাধারণ এক পরিবর্তন ভাই। আপনি দেখেন মানে পুরো একটা দেশকে নিয়ে কাজ করছেন। আমরা আসলে যেই পর্যায়ে পৌঁছতে চাচ্ছি, যেসব কাজগুলো হচ্ছে আমাদের অনেক সরকারি ইনিশিয়েটিভস থাকা প্রয়োজন ছিল, আপনি বেসরকারিভাবে একজন মানুষ হিসেবে আপনার টিম নিয়ে করছেন, তো বিশাল ব্যাপার ভাই। হ্যাঁ, আপনি সাহস কই থেকে পান ভাই, এত সাহস? না, এটা হয়েছে কি, আমি যখন উদ্যোক্তা জার্নিটা একটা জায়গায় আসে, আমার আসলে অনেক টাকা হইতে হবে লাইফে এরকম কোনো অ্যাম্বিশন নাই। আমি খুব লিমিটেড অর্থের মধ্যে থাকতে চাই। তার কারণ হচ্ছে যে আমি মানুষকে ভালোবাসতে চাই, মানুষের পাশে থাকতে চাই। মানুষ আমাকে ভালোবাসবে কিনা এটা আমার গুরুত্বপূর্ণ না, বিকজ আমি লাইফে একটা জিনিস শিখেছি যে আই এম এ গিভার। আমি দিতে এসেছি, আমার কোনো কিছু পেতে হবে বা আমি এক্সপেক্টও করি না, এটা আমি কারো কাছেই করি না। এটা লাইফে অনেক সুবিধা আছে এক্সপেক্ট না করার, এটা একটা টেকনিকও বটে। আপনি যদি এক্সপেকটেশনটা বন্ধ করে দেন লাইফে, এবং আপনি যেটাই পাবেন সেটাকে যদি আপনি বোনাস হিসেবে চিন্তা করেন, অপ্রত্যাশিত চিন্তা করেন, তাহলে লাইফে আনন্দ অনেক বেশি, খুশি অনেক বেশি। আপনি যখনই এক্সপেক্ট করবেন তখন আপনার দুঃখ তৈরি হবে না পেলে। সো আমার কারো কাছে কোনো এক্সপেকটেশন নেই। মানুষ আমাকে অনেক ভালোবাসে, বাট না বাসলেও আমি এটা করবো, কারণ তার জীবন পরিবর্তন হচ্ছে, ওটাই আমার প্রাপ্তি। তুমি আমাকে আই লাভ ইউ বলো কি না, বা আমাকে দেখলে সালাম দাও কিনা, বা আমাকে দেখে একটু হাসি মুখে কথা বলো কিনা, সম্মান দেখাও কিনা, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ না। তো সো আমার কাছে যেটা মনে হয় যে এই যে আমি আজকে প্রায় 2800 দিন হয়ে গেল টানা, হ্যাঁ, এইটাতেই আমি আসলে অনেকগুলো মেসেজ দিতে চেয়েছি সমাজকে, শিক্ষার্থীদেরকে। সেটা হচ্ছে কিভাবে কোনো একটা কাজের পেছনে লেগে থাকতে হয়। ওই আমি বারবার সেই জন্য বলছি কাজটাকে ভালোবাসতে হবে, কারণ এই কাজ করতে আমার কোনো ক্লান্তি লাগে না। আমি যখন দেখি একটা মেয়ে কান্না করছে, যখন দেখি একটা মেয়ে একটা ছেলে হাসছে, যখন দেখি একটা ছেলে গাড়ি কিনে আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে, তখন তো আমার মানে সব প্রাপ্তি হয়ে যায়, সব প্রাপ্তি হয়ে যায়। কজন মানুষকে আল্লাহ এই ক্ষমতা দেয় বলেন তো? আমরা তো শুধু একা বড় হইতে চাই, লিমিটেড অ্যামাউন্ট অফ মানুষকে দেয় ভাই। তো সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ফাউন্ডেশন করার সময়ও, যে করার আগে আমি এক সময় আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো, আমি ছোটোবেলা থেকে ভলেন্টিয়ারিং করতাম, যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই, এবং আমার মাথার মধ্যে প্রথমেই বাংলাদেশটা ছিল। তো এখন বাংলাদেশের জন্য কাজ করতে চাইলে তো রাজনীতি করতে হয়, বা বড় কোনো মানুষ হইতে হয়। আমি তো খুবই ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্র একজন সাধারণ একজন উদ্যোক্তা,
অনেক বড় মাপের কোনো উদ্যোক্তাও না। বাংলাদেশে লাখো লাখো উদ্যোক্তা আছে আমার থেকে অনেক বড়, যারা $1 বিলিয়ন কাছাকাছি কামাচ্ছে। কামাচ্ছে। আমি খুবই সাধারণ ক্ষুদ্র একজন উদ্যোক্তা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি মানুষের মনে পৌঁছাতে পারবো, আমার সেরকম কিছু কোয়ালিটি আছে। তো সেইটা মাথায় রেখে আমার মনে হয়েছে যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই, এবং গত 8 বছর ধরে কাজ করে আমি প্রমাণ করেছি রাজনীতি না করেও বাংলাদেশের জন্য কাজ করা যায়। কাজ করা যায়। ভাইয়া, আপনার শৈশবকাল সম্পর্কে, আপনার আর্লি লাইফ সম্পর্কে যদি কিছু বলেন। আর্লি লাইফে আমি গ্রামে লেখাপড়া করেছি এসএসসি পর্যন্ত। আমি যৌথ পরিবারে বড় হয়েছি, এটা আমার জীবনের সেরা প্রশিক্ষণ। ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট কোথায়? ফেনী, ফেনী। ফেনী ফুলগাজী উপজেলা। তো আমি যৌথ পরিবারে বড় হয়েছি, মানে আমার চাচা, ফুপু, কাজিনদের সাথে। আমার মনে হয় আমার জীবনের সেরা শিক্ষা এটা, কারণ আমি ওখান থেকে শেয়ারিং শিখেছি, কেয়ারিং শিখেছি, কিভাবে একটা পিঠা চুলার পাশে বসে 3 ভাগ করে খেতে হয় গরম গরম, সেটা শিখেছি। সো এই জিনিসগুলো আমার জীবনের সেরা লার্নিং। তারপরে আমি ঢাকায় আসি ইন্টারমিডিয়েট পড়তে। ঢাকায় এটা এসে ভাইয়া কত সনে আসেন? এটা 80s শেষের দিকে। তো ঢাকায় এসে আমি তিতুমির কলেজে ভর্তি হই। আচ্ছা। তো তারপরে যেটা দুর্ঘটনা আমার লাইফে ঘটে, যে আমি তো প্রচণ্ড একটা পারিবারিক অনুশাসনে বড় হয়েছি। আমরা মাগরিবের আজান দিলে পড়ার টেবিলে চলে যাওয়া, সকালে ঘুম থেকে উঠে আরবি পড়তে যাওয়া, এটা তারপরে নির্দিষ্ট সময় খেলাধুলা করা, নির্দিষ্ট সময় লেখাপড়া, প্রচণ্ড কঠিন অনুশাসন। ঢাকায় এসে যেটা হয়, আমি বাবা মা স্বাভাবিকভাবে আমার গ্রামে থাকতেন। তো ঢাকায় এসে আমি আমার কাজিনদের সাথে, ওই যৌথ পরিবারই কাজিনদের সাথে, এখানে আমাদের পরিবারের একটা ব্যাপার ছিল, এসএসসি পড়াই তুমি ঢাকায় চলে আসবা, সেটা ছেলে হোক মেয়ে হোক সবাই। তো আমরা এসে হোস্টেলের মতো করে একটা বাসায় থাকতাম সবাই, সেখানে আমরা সবাই লেখাপড়া কাজিনটা কি একসাথেই থাকতেন? একসাথেই ওকে, গ্রেট। লেখাপড়া করতাম। কিন্তু যেটা হলো, কাজিনরা তো আর শাসন করে না, মানে ওখানে ওই অনুশাসনের ব্যাপারটা ছিল না। আমি ইন্টারমিডিয়েটে ফেল করে ফেলি। ওকে। তো দ্যাট ওয়াজ মাই রিয়েলি স্যাডব্যাক। আমি প্রচণ্ডভাবে মানে ভেঙে পড়ি তখন। এবং আমার সবচাইতে বড় মানে খারাপ জায়গাটা ছিল যে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা, আপনি রেজাল্ট মানে ফেল করার কারণে ভাই? হ্যাঁ, ওকে। যে তো শেষ, তোকে দিয়ে কিছু হবে না। আচ্ছা। এবং যেটা হয় যে আমি এক রাত ছাদে ঘুমাই ওই দিন রাত্রেবেলা, কারোকে মুখ দেখাতে পারছিলাম না। এবং এরপরে আমার সাথে কেউ মিশতো না, কথা বলতো না, যেটা হয় আর কি আমাদের সমাজে। তো থ্যাঙ্কস টু মাই বাবা, আমার বাবা গ্রাম থেকে আসে, এবং আমার ভাই, আমার কাজিন, ফার্স্ট কাজিন, সেও ছিল। সেই দুজনেই আমাকে মোরালি অনেক সাপোর্ট দিয়েছে। আমার বাবা বলেছে যে, বাবা তুমি ফেল করেছো, কিন্তু তুমি ফেল করার ছাত্র না। আচ্ছা, এই কথাটা আমাকে মানে ওই সময় অনেক বড় একটা মোটিভেশন ছিল। হ্যাঁ, ভয়ানক। তো আমাকে বলছে তুমি আবার শুরু করো। তো যাই হোক, আমি শুরু করি আবার। পরের বার আমার বাবার স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ারিং পড়বো, এটা ওনার স্বপ্ন ছিল। পরের বার আমি পাশ করি। পাশ করার পরে যেটা হয়, আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার মতো নাম্বার পাই নাই, এবং বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতেও চান্স পাই নাই। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো এগুলো ব্লেসিংস আমার কাছে মনে হয় এখন। এবং আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আমাকে বলেছিল, তখন আমার সাথে কেউ মিশতো না। ওই চান্স না পাওয়ার পরে আরও হতাশা তৈরি হয়, আরো হতাশা। এবং সবাই তখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে। আমার পরিবারে অসংখ্য ডাক্তার, বিসিএস, তারপরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, মানে সবাই ব্রিলিয়ান্ট। তো আমার সাথে কেউ মিশতো না। আমাকে বললো যে তুই বড় জোর জীবনে মাস্টারি করবি, এছাড়া তো তোর আর যে রেজাল্ট, এছাড়া তো আর কিছু হবে না। তা আলহামদুলিল্লাহ তাদের দোয়া কবুল হয়েছে। আমি এখন লাখ লাখ ছেলেমেয়েদেরকে পড়াই, এবং আমার পুরো কৃতজ্ঞতা আমার পরিবারের প্রতি, যারা আমাকে ওই সময় সাপোর্ট করে নাই। কিন্তু আমি ভেঙে পড়ি নাই। আমি এরপরে গ্র্যাজুয়েশন ভর্তি হই তিতুমির কলেজে, বিকম, তাও অনার্সেও না, পাস কোর্সে ভর্তি হই। মানে অনার্সে কি ভাই চান্স পাননি নাকি ইচ্ছা করে ভর্তি? ইচ্ছা করে আর যায়নি, যেহেতু ইউনিভার্সিটি চান্স পাইনি, আমি আর টাইম নষ্ট করতে চাইনি। এবং বিকমে ভর্তিটা আমার লাইফে আসলে টার্নিং পয়েন্ট। আচ্ছা।
কারণ আমি তখন মানে ফার্স্ট ক্যারিয়ারের প্রতি আমি অনেক মনোযোগী হয়ে যাই যে আমাকে দ্রুত লেখাপড়া শেষ করতে হবে, এই টেন্ডেন্সিটা আমার মধ্যে ঢোকে। আমি ক্যারিয়ারে ঢুকতে চাই এবং আমি দক্ষতা অর্জন করতে চাই। এবং আমার এখনও মনে আছে আমি যখন বিকম ভর্তি হই আমি তখন নানান রকম অ্যাক্টিভিটিতে জয়েন হয়ে যাই, ভলেন্টিয়ারিং, তারপরে নেটওয়ার্কিং, তারপরে কম্পিউটার শেখা, ইংরেজি শেখা, লিডারশিপ, এই সব কিছুতে আমি তখন ইনভলভ হয়ে যাই। এবং বিকম পাশ করার পরে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হই। দ্যাট ওয়াজ মাই প্ল্যান, বিকম ভর্তি হওয়ার। তখন কি ভাই বিকম কি 2 বছরের ছিল? 2 বছর। আচ্ছা আচ্ছা। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হওয়ার পর দেখি সবাই আমার দিকে তাকানো শুরু করেছে আর কি, যে আরে ও তো চমক লাগাই দেয়, কারণ আমি অলরেডি তখন ইনকাম করি, আমি পার্ট টাইম জব করি, টিউশনি করি। আচ্ছা। সো আমি অনেক কিছু করছি তখন। তো আমি সবাইকে নিয়ে খেতে যাই, আমি বিল দেই, আমার হাতে তখন অনেক টাকা, স্টুডেন্ট লাইফে আমার কোনো খরচ তো নাই। তো যার কারণে তখন দেখি সবাই আবার ব্যাক করছে, কামব্যাক করছে। কামব্যাক করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরপরে তো আমি জবে ঢুকি এবং একসময় জব ছেড়ে উদ্যোক্তা হই। ভাই আপনার জব ছেড়ে দেওয়ার ঘটনাটা যদি বলেন। এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমি চাকরি নেই একটা আইটি কোম্পানিতে। আচ্ছা, কোম্পানির নামটা কি মেনশন করা যায়? গ্রামীণ সাইবারনেট লিমিটেড। এটা গ্রামীণের একটা প্রতিষ্ঠান ছিল। গ্রামীণ ফোনেরই? গ্রামীণ ফোনের না, গ্রামীণ ফ্যামিলির। হ্যাঁ। তো ওইখানে চাকরি করতে গিয়ে বেসিক্যালি আমার মানে আইটির প্রতি ভালোবাসা তৈরি হয়। তো আরেকটা বড় সুযোগ ছিল, ওই প্রতিষ্ঠানে আমি ছিলাম ফার্স্ট এমপ্লয়ি, মানে আমাকে দিয়ে রিক্রুটমেন্ট শুরু হয়। তো কোম্পানিটার পুরো সেট আপ আমার হাত দিয়ে করা আর কি। আই লার্ন এ লট। সো এই চাকরি করতে গিয়ে আমি প্রথম আবিষ্কার করি যে 9টা 5টার জন্য আমার জন্ম হয় নাই। এই চাকরি করতে গিয়ে আমি আবিষ্কার করি, যেটা শুরুতেই বললাম, যে আমি আরও অনেক কিছু দিতে চাই। তখন আমি এই চাকরির একটা পর্যায়ে গিয়ে আমি পরিকল্পনা করি যে আমি এরকমই একটা কোম্পানি ফর্ম করব। কতদিন চাকরি করার পরে ডিসিশন নেন ভাই? এইটা ধরেন 4 বছর। 4 বছর চাকরি করার পরে। ঠিক ভাই, আপনি বিকম কমপ্লিট করলেন, করেই গিয়ে আপনি এই চাকরিতে ঢুকে গিয়েছিলেন, না চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পার্ট শেষ করে তারপরে? পড়া অবস্থায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়া অবস্থায়। তারপরে আমি কিন্তু আমি 4 বছর পরে সিদ্ধান্ত নেই, সেটা ইমপ্লিমেন্ট করতে আমার আরও 3 বছর লেগেছে। তো ঠিক ওই রকম একটা কোম্পানি আমি তৈরি করি, ইন্টারনেট কোম্পানি। ওকে, 2003 সালে। মানে ইন্টারনেট ভাই, যে বিভিন্ন জায়গায় যে আমরা ফাইবার অপটিক্সের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, ব্রডব্যান্ড, ন্যাশনাল ওয়াইড ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানি আমাদের এটা। আমি এটা প্রতিষ্ঠা করি 2003 সালে। তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে এই কোম্পানিটা করতে গিয়ে মানে আমি তখন জব করি, একই সঙ্গে আমি জবও করি। আমি তখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি, সিঙ্গার বাংলাদেশ। তো জবও করি, মানে 9টা 5টা অফিস করি, 5টা থেকে রাত 10টা পর্যন্ত আমি আমার বিজনেসের সময় দিই। আর শুক্র শনিবার আমি ফুল ডে ওখানে টাইম দিই, কারণ 2 দিন ছুটি ছিল। তো একটা পর্যায়ে দেখা গেল যে কোম্পানিটা গ্রো করছে না, সেলস হচ্ছে না, আমার কোম্পানি বেতন দিতে পারছি না। তো সব কিছু মিলে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় এবং আমার কিছু পার্টনার ছিল, ওরাও আমার প্রতি একটা বিক্ষুব্ধ হয় যে কি হলো, এটা অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, প্রচুর ইকুইপমেন্ট কিনেছি। পরে আমি এক পর্যায়ে নিজের সিদ্ধান্ত নিয়ে চাকরিটা ছেড়ে দিই, যে আমি এসে ফুল টাইম না দিলে এটা গ্রো করবে না। তো তখন এটা ছিল আমার লাইফে মানে সেরা সিদ্ধান্ত। এবং আমি যখন সিদ্ধান্তটা নেই, আমি জানি যে মানে আমি জানি না যে আমি এটাতে সাকসেস হব কি না, কিন্তু আমি এটা জানি যে আমি একটা মানে সিরিয়াস চ্যালেঞ্জ নিতে যাচ্ছি, যেটার সফলতা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তবে এইটুকু কনফিডেন্স ছিল যে যদি কখনো আবার জবে ব্যাক করতে হয়, আমার তো অভিজ্ঞতা আছে, সো সমস্যা নাই। কিন্তু এটা আমি এখন বলছি, তখন মাথার মধ্যে ছিল না যে আমি ব্যাক করব। এটা আমার স্বপ্নের মধ্যেও ছিল না আমি ব্যাক করব। আচ্ছা। সো ওইটা একটা এক ধরনের ডিভোশন ছিল। তারপরে এসে যেটা হয়, আমি এমনও হয়েছে যে 18 ঘন্টা অফিস করেছি। 18 ঘন্টা অফিসে ছিলাম, মাঝে মধ্যে রাত্রে ঘুমাইতাম অফিসে, এরকমও ছিল। তো পাগলের মতো কাজ করেছি। তারপরে 2 বছর লেগেছে, এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ওই কোম্পানিতে এখনো আপনার আছে? হ্যাঁ, স্টিল রানিং। ভাই, আপনাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেকেই প্যাসিভ ইনকামের কথা বলি, ঘুমের মধ্যেও টাকা আসবে, প্যাসিভ ইনকাম বা আয়ের ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায়?
আপনি খুবই মজার একটা প্রশ্ন করেছেন। আমি যখন ব্যবসা করব চিন্তা করি, তখন তো আমি আইডিয়া খুঁজতে থাকি কী করব। তো চোখের সামনে সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে ইন্টারনেট। আমি এটা জানি হাউ টু ডু ইট। চাকরি করছেন। চাকরি করছি, এর মধ্যে অনেক প্রপোজাল আসে, গার্মেন্টস করার প্রপোজাল আসে, তারপরে ম্যান পাওয়ার এক্সপোর্টের প্রপোজাল আসে, অনেক রকমের প্রপোজাল তখন আসে, ট্রেনিং ইনস্টিটিউট করার প্রপোজালও আসে। তখন অ্যাপটেক ছিল বাজারে খুব। ভাই এটা কত সনে কথা বলছেন? এটা আটের কথা? না 2099 সালের কথা বলছি। এখন তো অনেক কিছু নিয়ে ব্রেন স্টর্মিং করছি। পরে আমি চিন্তা করলাম যে ইন্টারনেটই করব, কারণ তখন আমরা ছিল পার মিনিট হিসেবে আমরা বিল করতাম। আচ্ছা। হ্যাঁ, ইন্টারনেট ডায়াল আপ দিয়ে তখন ইয়ে হতো আর কি, ইন্টারনেটটা চালু ছিল। যদিও আমরা যখন শুরু করতে করতে তখন ডায়াল আপটা অবসোলিউট হয়ে গেছে, তখন আমরা ওই কেবল দিয়ে শুরু করি। তো তখন আমি চিন্তা করলাম যে একটা লোক রাত্রেবেলা ইউজ করবে যখন আমি ঘুমাবো, কিন্তু আমার তো টাকা উঠতে থাকবে। এই জিনিসটা আমার তখন মাথায় এসেছিল ওকে। যে এমন একটা ইনকাম যেটা আমি সরাসরি ইনকাম হচ্ছে। হ্যাঁ, ইনকাম হচ্ছে। সো এটা ছিল আমার একটা আইডিয়া বিজনেস প্ল্যান করার ক্ষেত্রে। প্যাসিভ ইনকাম আমি মনে করি যে আপনি যদি গ্রো করতে চান, বড় হইতে চান, বা প্ল্যান বি রাখতে চান লাইফে ইনকামে, কারণ বিজনেসে আপস অ্যান্ড ডাউন হইতেই পারে। যেমন আমাদের এখন বিজনেস কিছুটা ডাউন, করোনার পর থেকেই আসলে জিনিসটা যে একবার ডাউন হয়েছে, তারপরে গত 1-1.5 বছর ধরে ইনভেস্টমেন্ট কমে গেছে, সব কিছু মিলে বিজনেস একটু ডাউন। তো এটা হইতে পারে। সেই জন্য আমি বলবো যে প্ল্যান বি থাকা দরকার এটা, কারণ আমার তো প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলি এক্সপেন্ডিচার আছে, মাস শেষে বাচ্চাদের লেখাপড়া সব কিছু মিলে একটা খরচ আছে। সো প্ল্যান বিটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের থাকা উচিত, এবং সেটার অনেকগুলো এটা নিয়ে আমার সেশনও আছে। যেমন আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন, ডিপিএস করতে পারেন, এফডিআর করতে পারেন, আপনি কোনো দোকান কিনতে পারেন বা স্পেস কিনতে পারেন কমার্শিয়াল, রিয়েল এস্টেট। হ্যাঁ, রিয়েল স্টেটে। তবে বাড়ি বানিয়ে বাড়ি থেকে যে ভাড়া, সেটা অনেকে করে, এটা একটা আইডেল মানি যাদের পড়ে থাকে, বাট এটা খুব ভালো ইনভেস্টমেন্ট না। এটা আমি আবার সতর্ক উচ্চারণ করব। এটা যদি একটু বলেন। আমি এরকম অনেককে দেখেছি আমার সারাউন্ডিংসে যারা হচ্ছে লোন নিয়ে বাড়ি করেছেন, একটা চিন্তা ছিল যে উনি 5-10 বছরের মধ্যে লোন পরিশোধ নিজের বাড়ি হয়ে যাবে, তো ওনারা অনেক সাফার করছেন। এটা যদি আমাদের একটু দর্শকদের বুঝিয়ে বলেন ভাই। এইটা হচ্ছে যে আপনি যদি কমার্শিয়াল স্পেস কিনেন, এটা লাভজনক, কিন্তু বাড়ি থেকে যে ভাড়া পাওয়া যায় সেইটা আসলে এখন যে কনস্ট্রাকশন কস্ট এবং বাড়িটা বানাতে, যেমন ধরেন আপনি কথার কথা, আমি যদি একটু আপনাকে এক্সাম্পল দিই, আপনি যদি একটা 6 তলা বাড়ি করতে যান, আপনার এখন মিনিমাম 4 কোটি টাকা খরচ হবে। হ্যাঁ, তো এই 4 কোটি টাকা খরচ করে আপনি 6 তলা বাড়িতে যদি 12টা ফ্ল্যাট করেন, আপনি ধরেন 25,000 টাকা করে, নিজে তো একটাতে থাকবেন, আর বাকি যদি একতলা তো খালি, একটা তাহলে চারটাতে 8টা ফ্ল্যাট, 8টা ফ্ল্যাট যদি আপনি 25,000 টাকা করে ভাড়া দেন, 2 লক্ষ টাকা, 8টা থেকে 2 লক্ষ টাকা, তাহলে 4 কোটিতে 2 লাখ, মাসে বছরে কত? 24 লাখ। তার মধ্যে আপনি লোন নিয়ে যদি কেনেন, পুরো টাকাটাই চলে যাবে। আর যদি ধরে নিলাম আমি লোন নিয়ে করেন নাই, কথার কথা, তাহলে আপনি 24 লাখ। আর 4 কোটি টাকা যদি আপনি একটা কমার্শিয়াল স্পেস কিনেন, আপনি এই 2 লাখের জায়গায় হয়তো 4 লাখ টাকা পাবেন, বা 3 লাখ টাকা পাবেন, আর একটু বেশি পাবেন। আর ব্যাংকে রাখলে, হ্যাঁ, ব্যাংকে রাখলে অনেকে বলে যে টাকা তো ইনফ্লেশন, সব কিছুরই ইনফ্লেশন আছে, সেটা তো আমাদের হিসাব করতেই হবে। ব্যাংকের রিটার্নটা আরও বেটার, সঞ্চয়পত্রের রিটার্নটা আরও বেটার, বা বন্ডের রিটার্নটা আরও বেটার। তো এখন সবাই চিন্তা করে যে আমি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক তো দেউলিয়া হয়ে যায়, মানে না, মানুষের আসলে তো নানান রকম সাইকোলজি আছে। তো সেই জন্য অনেকে নিরাপদ হিসাবে মনে হয়, হ্যাঁ ঠিক আছে, স্লো কম পেলাম, তাও আমার 2 লাখ টাকা তো সেফ। সো আমি এটাকে মানে উড়িয়ে দিতে চাই না, ঠিক আছে, তবে লোন করে করাটা রিস্কি। তবে ভাই আপনি তাহলে আপনার থিওরিতে বা আপনার থিঙ্কে কোনটা বেস্ট ইনভেস্টমেন্ট? কমার্শিয়াল স্পেস, দোকান কিনা। হ্যাঁ, আর যদি আপনার কিছুই না করার থাকে, আপনি একটা বাড়ি করবেন, ডেফিনেটলি আপনার তো একটা ফিক্সড ইনকাম, তবে লোন করে বাড়ি করার বিপক্ষে আমি। একজন সাধারণ মানুষ বা একজন উদ্যোক্তা কিভাবে সেলসে মাস্টার হবে?
এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ। সেটা হচ্ছে সেলসে মাস্টার হওয়ার জন্য আপনাকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে কথা বলতে জানতে হবে। এটা হচ্ছে প্রথম মাস্টারি করার প্রথম শর্ত। কনভিন্সিং পাওয়ারটা আপনার খুব দরকার সেলসে। 3 নম্বর হচ্ছে সেলসে মাস্টার হতে হলে আপনাকে সৃজনশীল হতে হবে। আপনাকে নতুন নতুন আইডিয়া বের করতে হবে যে আমি কিভাবে কাস্টমারের মনে ঢুকবো, কাস্টমারের সামনে নিজেকে নিয়ে যাব, এই ভাবনাটা তৈরি করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে সেলসে মাস্টার হওয়ার জন্য আপনাকে ডেফিনেটলি সেলস মার্কেটিংয়ের উপরে কিছু লেখাপড়া ট্রেনিং আপনাকে করতে হবে, ডিজিটাল মার্কেটিং জানতে হবে আপনাকে। আর যেটা বেশি জরুরি সেটা হচ্ছে যে আপনাকে অসাধারণ একজন লিডার হতে হবে সেলসে মাস্টার হতে হলে, কারণ এখানে লিডারশিপটাই হচ্ছে ওই ভিশনটা তৈরি করে। এবং সেলসের সবচাইতে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে টার্গেটের পেছনে রেস করা, টার্গেটের পেছনে ছোটা, যেটাকে আমরা চ্যালেঞ্জ বলি। এই চ্যালেঞ্জ নেওয়ার অ্যাটিটিউডটা খুব দরকার। আর সেলসে মাস্টার হওয়ার জন্য প্রবলেম সলভিং অ্যাটিটিউড দরকার, কারণ প্রবলেম আসবে, সেল হবে না, নানান রকম প্রতিবন্ধকতা আসবে, সেগুলো সমাধান করার অ্যাটিটিউড থাকতে হবে। শুধু প্রবলেম নিয়ে ভাবলে হবে না, সলিউশন নিয়ে সলিউশন নিয়ে ভাবতে হবে। পালস একটি ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে একজন ব্যক্তি অনলাইনে ডাক্তার কনসালটেশন, ওষুধ অর্ডার, প্যাথোলজি টেস্ট, নার্সিং ও কেয়ার গিভার সার্ভিস সবকিছুই এক ছাতার নিচে পেতে পারেন। এখানে 3টি প্যাকেজ আছে: আভাস, সুরক্ষা এবং নিশ্চয়তা। প্রোমো কোড X50 ব্যবহার করলে পালসের যে কোনো প্যাকেজে পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন পালসের ওয়েবসাইটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হ্যাঁ ভাইয়া, আপনি অলরেডি বলেছেন, তারপর একবার জিজ্ঞেস করি। আমার বড় স্বপ্ন, পুঁজির অভাব। কিভাবে পুঁজি সংগ্রহ করব আমার ব্যবসার জন্য উদ্যোক্তা হিসেবে? এটা যদি আমি আমার উদাহরণটা দিই আপনাদেরকে, এবং আমি আসলে আমার ছেলেমেয়েরা আমাকে বলে আর কি, যে স্যার আপনি যে সেশনগুলো আমাদেরকে দেন বা যে লেখাগুলো আমাদের জন্য লেখেন, আমাদের মনে হয় যে স্যার কি এটা আমার কথা চিন্তা করে লিখলো, মানে আমার সাথে মিলে যাচ্ছে কেন, মানে পুরো মিলে যাচ্ছে, ম্যাচে যাচ্ছে। সো আমি যেটা দেখলাম, আমি কানেক্ট করতে পারি মানুষের সাথে। এবং এই কানেক্ট করার একটা বড় কারণ হলো আমি বেশিরভাগ লেখালেখি হচ্ছে অভিজ্ঞতা থেকে, অবজারভেশন থেকে। সো তাহলে আমি কানেক্ট করতে, মানুষের লাইফগুলো দেখি, বুঝতে পারি। একটা মানুষের এই যে ফেস, আপনার আমার যে ফেস, এই ফেসটা দেখলে আরেকজন মানুষের মধ্যে একটা ধারণা আসতে হবে, কি ও একজন ভালো মানুষ, ও একজন সৎ মানুষ, ও কারো টাকা মেরে দিবে না, ওকে বিশ্বাস করা যায়, ও কথা দিয়ে কথা রাখে, ও পরিশ্রমী, এবং ও স্কিলড, দক্ষতা আছে, মেধাবী। এই যে কয়টা শব্দ বললাম, এইটা যদি আপনার ফেসে থাকে, যে কোনো মানুষ দেখেই যদি আপনার বলতে পারে যে ওর ফেসের মধ্যে এটা আছে, তাহলে আপনাকে মানুষ টাকা দেবে। তার মানে কি বিষয়টা হচ্ছে ভাইয়া, যে আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, আমার একটা আইডিয়া আছে, আমি তখন মানুষের কাছে আমার আইডিয়াটা তুলে ধরবো, পিচ করব। তো আমার মধ্যে যদি সত্যতা থাকে, আমি যদি কমিটেড থাকি, আমি যদি স্কিল হই, তাহলে আমি কারো না কারো কাছ থেকে ফান্ড পেয়েই যাব, এটার জন্য আটকাবে না। বিষয়টা তো তাই ভাইয়া। ওকে ভাইয়া, আমি যেটা আমার জীবনে হয়েছে। আপনার জীবনে হয়েছে। ওকে, মানে আপনি যখন ভাইয়া প্রাথমিক জীবনে আপনার ব্যবসা শুরু করলেন, তখন এই ধরনের একটা সহযোগিতা আপনি অনেকের কাছ থেকে পেয়েছেন, যেহেতু আপনার মধ্যে এই বিষয়গুলো বিদ্যমান ছিল ভাইয়া। ওকে, গ্রেট। ভাইয়া, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে কিভাবে শুরু হলো নিজের বলার মতো একটি কথা ফাউন্ডেশনের? যেটা বললাম যে আমি 2017 সালের দিকে, ইনফ্যাক্ট আমি আসলে 2015 সাল থেকে বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলতাম, বিভিন্ন মঞ্চে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে আমাকে সামহাও ডাকতো অনেকে, যেহেতু আমি কথা বলতে পারতাম। তো আমি তখন ওইখানে গিয়ে কিন্তু আমার জীবনের গল্পগুলোই বলতাম, আমি কিভাবে উদ্যোক্তা হলাম, জি ভাই। কি কি হার্ডেল ছিল, কিভাবে পড়ে গেছিলাম, আবার কিভাবে উঠে দাঁড়ালাম। তো আমি দেখলাম কথাগুলো লোকজন খুব মনোযোগ দিয়ে শোনে। তো তখন আমার কাছে মনে হলো যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করতে চাই, বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য একটা কাজ করতে চাই।
তা আমরা যেটা হয় আমাদের মতো মানুষরা যখন কোনো একটা কিছু করার পরিকল্পনা করে তখন চিন্তা করে যে আমি কি ভালো পারি, হোয়াট ইজ মাই স্ট্রেংথ। তা আমি দেখলাম যে আমি পড়াইতে পারি, আমি ছোটোবেলা থেকেই পড়ানোতে অভ্যস্ত, প্লাস আমি কিছুদিন একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছি। সো আমি পড়াইতে পারি, এটা হচ্ছে আমার একটা দক্ষতা। আরেকটা দক্ষতা হচ্ছে একটু আগে যেটা বললাম যে আই ক্যান কানেক্ট, মানুষের মনোজগতে আমি প্রবেশ করতে পারি। ওকে, তো এই দুইটা দক্ষতা আমি ফাইন্ড আউট করলাম। ঠিক আছে, তাহলে আমার প্রবলেম কি, আমার সামনে কি প্রবলেম আমি নিয়ে কাজ করতে চাই। জি ভাই। আমার সামনে প্রবলেম হচ্ছে বাংলাদেশে বেকারত্ব এবং আমাদের ছেলে মেয়েদের দক্ষতার অভাব, মানে সার্টিফিকেটের বাইরে আসলে সে কিছু জানে না। জি ভাই। খুব কম ছেলে মেয়ে আমরা দেখি যে সার্টিফিকেটের বাইরে কিছু জানে। তো এই দুইটা প্রবলেম নিয়ে আমি কাজ করার পরিকল্পনা নেই, এবং আমি তখন চিন্তা করি যে একটু আগে যেটা বললাম যে ঢাকা না, আমি 64 জেলা নিয়ে কাজ করবো, শুরুতে আমার প্ল্যান ছিল। তো সেই ভাবনা থেকেই 64 জেলাকে নিয়ে আমার কানেক্টিভিটি। তখন আমি একটা ফেসবুকে পোস্ট দিই যে আমি 64 জেলা থেকে 2 জন করে, একটা ছেলে এবং একটা মেয়ে, 2 জন করে ছেলে মেয়েকে আমি শেখাবো, ফ্রিতে শেখাবো, জি এবং আপনারা সিবি পাঠাতে পারেন। জি ভাই। এবং আমি 1000 সিবি পাই। আচ্ছা, 1000 সিবি পাওয়ার পরে আমার আগ্রহটা বেড়ে যায় যে মানুষ শিখতে চায়। শিখতে চায়। তখন আমি ওখান থেকে বাছাই করে, কারণ বেশিরভাগ সিবি আসছে ঢাকা থেকে, বাছাই করে আমি একদম জেলা পর্যায়ে থেকে 164 জনকে বাছাই করি। ওকে, 164 জন। 164 জনকে দিয়ে আমি প্রথম ব্যাচটা শুরু করি। এখন কত নম্বর ব্যাচ যাচ্ছে ভাই? 31 90 দিন করে এক একটা ব্যাচ। ওকে। তো তারপরে আসলো হচ্ছে নাম, যে আমি কি নাম দেব এটার। তো আমার মাথার মধ্যে অনেক নাম আসছে। তো পরে মনে হলো নিজের বলার মতো একটা গল্প, এই নামটা আমার মধ্যে খুব ইয়ে করলো। কিন্তু আমার খুব বেগ পেতে হয়েছে শুরুর দিকে নিজের বলার মতো একটা গল্পের সঙ্গে উদ্যোক্তার সম্পর্ক তৈরি করতে। জি। এখন সবাই বোঝে যে এটা মানে হচ্ছে উদ্যোক্তা ফাউন্ডেশন, উদ্যোক্তা ফাউন্ডেশন। কিন্তু শুরুতে এটা কানেক্ট করতে আমার খুব মানে বেগ পেতে হয়েছে, চ্যালেঞ্জ ছিল অনেক। তো কেন আমি এই নামটা পছন্দ করলাম, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা মানুষের একটা গল্প তৈরি করার স্বপ্ন এই নামটা থেকে তৈরি হবে। আমার গল্প কি, আমার গল্প কি? আমি যে বলছি নিজের বলার মতো একটা, আমি তো আপনাকে বলছি জি ভাই। যে আপনার বলার মতো একটা গল্প, যে গল্প একদিন আপনি আপনার সন্তানকে শোনাবেন। আপনার সন্তান বলবে যে আমি আমার বাবার মতো হতে চাই, আমি আমার মায়ের মতো হতে চাই। যে গল্প নিয়ে আপনার গ্রাম আপনাকে নিয়ে গর্ববোধ করবে, আপনার সমাজ, সম্ভব হলে দেশ, সেরকম একটা গল্প। এখন আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এটাকে আমি গল্প বলতে রাজি নই। এটা গল্পের একটা অংশ, পার্ট একটা। কিন্তু পুরো গল্পটা তৈরি হবে যে আপনি আর কার জন্য কি করেছেন। সো একা বড় হওয়া যাবে না, জি না। তাহলে গল্প তৈরি হবে না। আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে, নিজে বড় হওয়ার পাশাপাশি। তো সেইখান থেকে এই নামটা শুরু। তারপরে আবার ভাবলাম এটা শুরু করার আগে যে সবাই তো এরকম কাজ করছে, উদ্যোক্তাদের নিয়ে ট্রেনিং দিচ্ছে, গ্রুপ করছে, এটা করছে, ওইটা করছে, ব্যতিক্রম কি করব আমি, মানে যেটা কেউ করছে না। আচ্ছা। তো 1 নম্বর ব্যতিক্রম আমি শুরু করলাম যে টানা 90 দিন। আচ্ছা। এইটাতে আমি যেটা করব যে যে তোমাদের শিক্ষক কতটা সিরিয়াস, তোমাকে সিরিয়াস না হওয়ার কোনো কারণ নেই। 90 ডেজ মানে 3 মান্থস। 3 মান্থস। সে কনসিস্টেন্টলি তোমাকে এ ব্যাপারে গাইডলাইন দিয়ে যাচ্ছেন, ক্লাস নিচ্ছেন। আরেকটা হচ্ছে 90 দিন করার পিছনে, আমি এটা 30 দিন করতে পারতাম। 90 দিন করার পিছনে আমার আরেকটা আইডিয়া কাজ করেছে যে আমি তার মধ্যে একটা অভ্যাস তৈরি করে ফেলতে চাই, যেটা থেকে সে বেরোতে পারবে না। ওয়াও। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে আমি বিনামূল্যে করাবো, যেটা বাংলাদেশে আর কেউ সাহস করবে না। সাহস করবে না। 3 নম্বর ব্যতিক্রম হচ্ছে এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে 64 জেলায়, বিশ্বের প্রায় 15 থেকে 20টা দেশে প্রতিদিন সন্ধ্যায় সেশন চর্চা ক্লাস হয়।
1 থেকে 1.5 ঘন্টার, যেগুলোতে আমি এক দিন এক রাতে আমি যুক্ত হই। এইটা বাংলাদেশে একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থা চালু করেছি, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন আমি যেরকম প্রতিদিন পড়াই, তারাও প্রতিদিন সেশন চর্চা ক্লাস করে। এই ক্লাসগুলো নেয় কারা? আমাদের যারা উদ্যোক্তা হয়ে গেছে তারা তারা কি করে? তারা আমি যে সেশনটা দেই সেটাকে বিশ্লেষণ করে, তাদের অভিজ্ঞতা শেয়ার করে, এবং এইটা ধারাবাহিকভাবে এভরিডে জুমের মাধ্যমে চলছে প্রত্যেক জেলায় প্রতিদিন সন্ধ্যায়। ওকে দ্যাট ইজ অ্যানাদার ইউনিকনেস। ভাই, এখন আমি একটা এডুকেশন নিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যেমন যেটা আমি দেখছি, আমি একটা এক্সাম্পল আপনার সাথে শেয়ার করি ভাই। গতকাল রাতে আমার বাসার যে আমার বিল্ডিংয়ের যিনি ইলেকট্রিক মিস্ত্রি, সে আমার এখানে আসছে, এসে আমাকে বলছে, ভাই ইলেকট্রিকের কাজ আমি ছেড়ে দিব। তো বললাম কেন? বলল, ভাই এই কাজের সম্মান পাই না। আমি, তাহলে তুমি কী করো এখন? ভাই আমরা চায়ের দোকান দিয়েছি, চা বিক্রি করি। বললাম, মোটামুটি মাসে কেমন বিক্রি হয়? ভাই আমি যদি ভালোভাবে দোকানে বসি, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত সব বাদ দিয়ে হলো আমার 40,000 টাকা মাসে থাকবে। তো আমার তখন আমি থেকে বললাম যে আমার অফিসে এরকম অনেক স্টাফ চাকরি করছেন, বিভিন্ন অফিসে বিভিন্ন অর্গানাইজেশনে এরকম অনেক স্টাফ আছেন যারা চাকরি করছেন, হয়তো নর্থ সাউথ থেকে BBMBA করে, তারাও কিন্তু 20,000 টাকা বেশি বেতন পায় না। এবং দেখা যাচ্ছে বছর 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 চলে যাচ্ছে, 2 বছর 3 বছর 4 বছর পরও তার বেতন থাকে 35,000 30,000, এর উপরে না। আর তুমি চা বিক্রি করছো 40, ভালো করে বিক্রি করলে তো 50 করবে। এই যে বিষয়গুলো ভাই, আমাদের এডুকেশন সিস্টেম, যে আমরা SSC HSC বা ও লেভেল সেলেভেল কমপ্লিট করছি, BBMBA করছি, এবং দেখা যাচ্ছে লাস্টে 15-20,000 টাকা চাকরি, যেটাতে আমি নিজেই চলতে পারি না। দেখা যাচ্ছে আমার ড্রেস আপের মূল্য হচ্ছে 1 লাখ টাকা, আমার হাতে আইফোনটার দাম হচ্ছে 1 লাখ টাকা। ভাই আমরা আমাদের এই এডুকেশন সিস্টেমটা পরিবর্তনের জন্য কি আপনার কোনো প্ল্যান আছে? ডেফিনেটলি আছে। ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দেন। তারপরে ভাই মানে ইউনিভার্সিটি লাগবে আপনার, কিন্তু এত BBMBA, এত কম্পিউটার ইঞ্জিনিয়ার, এত ব্যাচেলার আমাদের দরকার নাই। দরকার নেই তো ভাইয়া। আমাদের দরকার শিক্ষা ব্যবস্থায় ইন্টারমিডিয়েট পাশ করার পরে 6 মাসের একটা ডিপ্লোমা করে সে কাজে ঢুকে যাবে। SSC HSC থেকে হোক অথবা ভাইয়া ও লেভেল সে লেভেলস থেকে হোক, 6 মাসের একটা, মানে যেটা হচ্ছে সে ইমপ্লিমেন্ট করতে হয়, কাজে ঢুকে যাবে। হ্যাঁ, ভাই দেখেন, আমিও যখন BBMBA তারপরে তার যদি বিয়ের আটকে যায়, তার যদি অন্য কোনো দরকার হয়, যেমন আমি ব্যক্তিগতভাবে, দেখেন আমি কথাগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি। জি জি জি, আমি গ্র্যাজুয়েশন করার 10 বছর পরে মাস্টার্স করেছি। তাহলে মাস্টার্সটা কি দরকার? আমার ব্যাংকের টাকা গোনার জন্য মাস্টার্স কেন লাগবে? ইন্টারমিডিয়েট পাস যথেষ্ট। যথেষ্ট ভাই। তা আমরা মিসইউজ করছি। এই যে আমাদের একটা ট্রেডিশন যে গ্র্যাজুয়েশন করো, মাস্টার্স করো, তারপর একটা CV তৈরি করো, তারপরে অ্যাপ্লাই করো। ভাই কেন? একটা ছেলে বা একটা মেয়েকে 19 বছর 20 বছর বয়স থেকে ইনকামে ঢুকে যেতে হবে, এবং সেই জন্য আমাদের দরকার হচ্ছে কারিগরি প্রতিষ্ঠান। এই ইউনিভার্সিটিগুলোকে কারিগরি প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। যেটা আমি শেখাচ্ছি, এই লেখাপড়াগুলো ওইখানে দরকার। আমার ছেলেমেয়েরা বলে, স্যার ইউনিভার্সিটি পাশ করেছি, PhD করেছে এই সাউথ কোরিয়া থেকে। জি ভাই। সেই ছেলে আমাকে বলেছে যে, স্যার আপনি যেগুলো পড়ান এগুলো আমরা পাইনি, এই লেখাপড়াটা আমাদের দরকার। ভাই আপনাদের ফাউন্ডেশন আপনারা কী কী শেখাচ্ছেন এখন? আমরা স্কিলসের মধ্যে শেখাচ্ছি প্রেজেন্টেশন, কমিউনিকেশন, ইংরেজি, তারপরে হচ্ছে লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বেসিক অ্যাকাউন্টিং। সো এরকম আমরা প্রায় 16টা স্কিলস ভাই এই 16টা স্কিল যে শেখাচ্ছেন এটা কি সম্পূর্ণ ফ্রি? কিন্তু ভাই তাহলে ম্যানেজ করছেন কীভাবে? এখানে ফান্ডিং, অন্যান্য বিষয়, আপনার জুম কিন্তু তো অনেক টাকা লাগে। না, এখন আমার তো ব্যক্তিগত কিছু রিসোর্স আমি ব্যবহার করছি, কোনো সন্দেহ নাই, সেটা যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, যেহেতু অনলাইনে সেটা অনেক বড় না আর কি, হ্যাঁ, মানে যেটা যাচ্ছে আই ক্যান অ্যাফোর্ড, এটা করে যাচ্ছি। বাট আমার টাইমটার কস্ট অনেক বেশি, অনেক বেশি। 5 ঘন্টা কাজ করলে আমি হয়তো এখন যা আর্ন করছি তার দ্বিগুণ আর্ন করতে পারতাম। 5 ঘন্টা মানে হচ্ছে ভাই, যদি আপনি 5 ঘন্টা করে দেন তাহলে আপনার 10 দিন হচ্ছে 50 ঘন্টা। তার মানে হচ্ছে আপনার 1 মাসে হচ্ছে 150 ঘন্টা। আর 150 ঘন্টা যদি আমরা 10 মাসে করি তাহলে 1,500 ঘন্টা। 1,500 ঘন্টা আরও হচ্ছে 300 ঘন্টা, তার মানে 1800 ঘন্টা যাচ্ছে আপনার প্রতি বছর। এটা তো হিউজ ভাই, আসলে হিউজ। ভাইয়া আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি অনেক মানুষকে মেন্টরশিপ দিচ্ছেন, অনেক মানুষকে বিভিন্ন গাইডলাইন দিচ্ছেন।
আপনার সাথে সম্পৃক্ত এমন কোনো মানুষের কি গল্প আমাদের সামনে তুলে ধরতে পারেন যে কিনা অনেক স্ট্রাগেল, বাধা বিপত্তির মধ্য দিয়ে আজকে সফল হয়েছে? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেইখানে আমি এই গল্পগুলো শেয়ার করা শুরু করেছি গত প্রায় 5 বছর ধরে। সেখানে প্রায় 500 গল্প আছে, 500, এবং প্রত্যেকটা গল্প ইন্সপায়ারিং। কিছুদিন আগে একটা গল্প আমি শেয়ার করছিলাম যে সেই ছেলে বলছিল যে স্যার, আমি চাকরির জন্য 12 লক্ষ টাকা ঘুষ দিয়েছি। তো আনফর্চুনেটলি আমি যাকে ঘুষ দিয়েছি ও ছিল ফ্রড, চাকরিও হয় নাই, 12 লাখ টাকাও চলে গেছে, এবং এই 12 লাখ টাকা তার বাবার জমি বিক্রি করে, মানে বাড়ির সামনে জমি বিক্রি করে দিয়েছিল, এবং সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল এই টাকা হারিয়ে, পরিবার থেকে বঞ্চনা যেটা হয় এরকম। তখন সে এই ফাউন্ডেশনে দেখা পায়, এবং আমার কিছু সেশন, আমার কিছু কথা তাকে নতুন করে শুরু করতে উজ্জীবিত করে। তারপরে সে শুরু করে, এখন সে মাসে প্রায় 1 কোটি টাকার ডিম বিক্রি করে এবং মুরগি বিক্রি করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, ভাইয়া অসাধারণ, ভাইয়া অসাধারণ, অসাধারণ। মানে আপনার নিজের বলার গল্পে ফাউন্ডেশনের মাধ্যমে যে কত মানুষের জীবন আপনি পরিবর্তন করে দিয়েছেন, মানে এটা আমাদের ইকোনমির জন্য তো বিশাল একটা ইম্প্যাক্ট ফেলেছে। সে যখন 1 কোটি টাকা যদি সে মান্থলি বিক্রি করে, 1 কোটি টাকা তো টার্নওভার হয়, তাহলে সেখানে অবশ্যই তার 30-40 জনের একটা টিম আছে। ডেফিনেটলি 40 জন। 40 জনের ভাইয়া, তাহলে 40 জনের টিম থাকলে প্রত্যেকজনের সাথে মিনিমাম আরও 4টা মানুষের জীবন জড়িত, তার বাবা মা অথবা বাচ্চা, ভাই বোন, স্ত্রী। তো মানে বিশাল ব্যাপার ভাইয়া, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার ভাইয়া। আমাদের একটা স্পেশাল সেগমেন্ট আছে, সেটা হচ্ছে পালস 100x গ্রোথ মোমেন্ট। এই মোমেন্টে বা এই পর্বে আমরা আপনাকে আমাদের 100x গ্রোথ পডকাস্ট ওরিয়েন্টেড একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনার জীবনের 100x গ্রোথের পেছনে মূল কারণগুলো কি কি? 1 মিনিটে যদি বলেন। আমার লাইফে আমি একটা জিনিস শিখেছি, এবং এটাই আমি সব কাজে অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে লেগে থাকা। আমি প্রচণ্ড লেগে থাকা একজন মানুষ, যে কোনো কাজে। ইভেন আমি প্রেম করার সময় ভয়ানক লেগেছিলাম। ভাই লাভ ম্যারেজ না? হ্যাঁ হ্যাঁ। সো লেগে ভাবি কিন্তু শুনছে, ভাবি শুনছে কিন্তু। সো লেগে থাকাটা আমার লাইফের, আমার মনে হয়, মূল পুঁজি এই আমার গ্রোথের। আরেকটা হচ্ছে আমি ভীষণ পরিশ্রমী একজন মানুষ। আই লাভ টু ওয়ার্ক। আমি ওয়ার্ক অ্যালকোহলিক। আমি কাজ করতে খুব ভালোবাসি, এটা আমার এন্টারটেনমেন্ট, পার্ট অফ এন্টারটেনমেন্টও বলতে পারেন। আমি কাজকে ভীষণ ভালোবাসি। তবে আমি যেটা করেছি সেটা হচ্ছে, কাজ করার জন্য আমি নিজেকে তৈরি করেছি। যে স্কিলসগুলো আমার দরকার সেগুলো আমি শিখেছি আগে। তখন আমার কাজ করতে গিয়ে আমার আসলে মাল্টিটাস্কিংটা খুব ইজি হয়ে গেছে, যার কারণে আমি একসঙ্গে চাইলে মানে একসঙ্গে অনেক কাজ করতে পারি এবং আমি কিন্তু, মানে আপনি যদি আমার লাইফস্টাইল দেখেন, আমি কিন্তু সবই করি। আমি আড্ডা দিই সপ্তাহে 1 দিন, আমি ফ্যামিলিকেও টাইম দিচ্ছি, কমে গেছে টাইমটা, বাট কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি। তারপরে আমি ঘুরতে পছন্দ করি, বেড়াতে চলে যাই। সো কিন্তু আমি সপ্তাহে 6 দিন আমি কমপক্ষে গড়ে 14 ঘন্টা কাজ করি। 14 ঘন্টা। দ্যাট মিনস ভাই আমরা কি বলতে পারি যে আপনি 14 আওয়ার্স করে যদি করেন, তাহলে 7 দিনে হচ্ছে 70 ঘন্টা, 4 7 28, 6 দিন ভাই, তাহলে 60 ঘন্টা, আর হচ্ছে আপনার 4 6 24, তার মানে আপনি প্রায় 84 ঘন্টা কাজ করছেন উইকলি। ভাই কিন্তু টু মাচ বাংলাদেশের পার্সপেক্টিভ। ভাই ফিজিক্যাল ইস্যুস হয় না? ফিজিক্যাল ইস্যুস হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলেন। ফিজিক্যালি ইস্যু হতো, কিন্তু আমি প্রথম দিকে অতটা কেয়ারফুল ছিলাম না, বাট পরবর্তীতে আমি কেয়ারফুল হই এবং আমি ফিটনেসের দিকে মনোযোগী হই। আমি হাঁটি, প্রচুর হাঁটি, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হালকা এক্সারসাইজ করি। খাওয়া দাওয়ায় আমি অনেক সচেতন হয়ে গেছি। সো এটা আমি প্রত্যেকের দরকার, কারণ আপনি যদি ফিট না থাকেন আপনি কাজ করতে পারবেন না। আর আপনি যদি অনেক সফলও হন, আপনার শরীর যদি ঠিক না থাকে, আপনার রেজাল্ট জিরো। সো ফিটনেস ইজ এ হাইয়েস্ট প্রায়োরিটি, অ্যাবসলিউটলি 1 নাম্বার প্রায়োরিটি। কমপ্লিটলি। ভাই আপনি যদি আমাদের টেকনিকগুলো বলেন, আপনি কি কি করেন ফিট থাকার জন্য? ফিট থাকার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে, প্রতিদিন সকালে আমি 1 ঘন্টা হাঁটি এবং দৌড়াই, দুটোই করি একসাথে। তারপরে আমি 20 মিনিটের মতো আমি এক্সারসাইজ করি বাসায়,
বা ট্রেডমিলে ইয়ে করি, যেদিন পারি না বৃষ্টি হয় সেদিন ট্রেডমিলে করি। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমি অফিসে গেলে আমি অফিসে প্রতি 1 ঘন্টা পর চেয়ার থেকে উঠে 1 মিনিট রুমে হাঁটি, আবার এসে বসি। আমি পানি খাই, প্রচুর পানি খাওয়ার চেষ্টা করি, প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর 1 গ্লাস পানি খাওয়ার চেষ্টা করি। তারপরে হচ্ছে আমি দুপুরে মানে আমি একবেলা ভাত খাই, দুপুরে শুধু ভাই? মানে হ্যাঁ, আর মর্নিংয়ে কি ভাই কার্বোহাইড্রেট ইনটেক করেন, মানে রুটি বা? রুটি খাই বাট লিমিটেড। খুব লিমিটেড। একবেলা আমি ভাত খাই, আর আমি খাওয়ার সময় আমি চেষ্টা করি যাতে আমার অর্ধেক পেট ভরে, ফুল পেট যাতে না হয়, এটা আমি ট্রাই করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ হ্যাঁ, সেটা হ্যাঁ, ফলো করেন, হ্যাঁ, মাশাআল্লাহ। সো এটা খুব ইম্পর্ট্যান্ট, তাহলে মানে ইয়ে থাকা যায়। আর আমি আর্লি ঘুমাই যাই, এটা হচ্ছে আমার এটা এই 11টা থেকে 11:30। 11টা বেশিরভাগ সময়, কখনো কখনো 11:30 বাজে। ভাই আপনার কাছে আমাদের এই সেগমেন্টের পালস 100x গ্রোথ মুভমেন্টের লাস্ট প্রশ্ন, 100x গ্রোথকে যদি আমি আপনাকে বলি ভাইয়া একটি শব্দে সংজ্ঞায়িত করতে, সেই শব্দটি কি হবে? ধৈর্য। আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি আমি দেখেছি আমার অবজারভেশনে, যেহেতু আমি লাখো ছেলেমেয়ের সঙ্গে মেলামেশা করি, তাদের ধৈর্য খুব কম। কীভাবে অল্প পড়ে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায়, কীভাবে অল্প সময়ে অনেক টাকার মালিক হওয়া যায়, কীভাবে লিফটে চড়া যায় সিঁড়ি দিয়ে না চড়ে। সো এরকম একটা টেন্ডেন্সি আমি সবার মধ্যে, এবং খুব দ্রুত, সময় নেওয়া যাবে না, নো টাইম। এটা ভয়ঙ্কর। আপনাকে এখানে, আপনি ম্যারাথন খেলতে এসছেন, এখানে 100 মিটার রেসের কোনো সুযোগ নেই। আপনি এখানে দ্রুত দৌড়ে দম ফেলে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আপনাকে লম্বা দৌড়ের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং দূরের যাত্রীদেরকে কষ্ট সহ্য করার ক্ষমতা নিতে হয়। সো ইটস নট মানে যে রেড কার্পেট বা সব কিছু সুন্দর বিছানো আছে, আমি খালি হেঁটে যাব। হাঁটার পথটা তৈরি করতে হবে। আপনি লিফটে চড়তে হলে আগে 10 তলার সিঁড়ি বানাইতে হবে, তারপর লিফট বানাবেন। সিঁড়িটা ভাঙতে হবে আগে একটা একটা করে। সো আমরা যেন শর্টকাট অধৈর্য না হয়ে যায়। ভাই লাইফে তাহলে শর্টকাট বলে কিছু নেই না, এবং সেটা কেউ কেউ শর্টকাটে লটারির মতো কিছু পেয়ে যেতে পারে, ওটা টেকে না। আপনি পৃথিবীটা একটা এক্সাম্পল আমাকে বলতে পারবেন যে লটারিতে অনেক টাকা পেয়েছে তারপর সে সফল হয়েছে? আমি যতটুকু দেখেছি বা জেনেছি, যারা যারা লটারিতে জিতেছে কোনো কিছু, তার পূর্বের অবস্থা যা ছিল পরবর্তীতে তার চাইতে খারাপ অবস্থা হয়েছে। সো এটাই হয়, কারণ হলো আপনার অর্জনটাকে ধরে রাখার জন্য আপনার প্রস্তুতি নেই। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বেশিরভাগ মানুষ ফেল করে কেন জানেন? সে এমন কিছু পেয়ে যায় যেটার জন্য সে প্রিপেয়ার্ড না। আপনি তাকান, আশেপাশে একটু তাকান। আপনি যদি ওইটার জন্য প্রস্তুতি না থাকে, অভিজ্ঞতা না থাকে, অর্জন না থাকে, লেখাপড়া না থাকে, ধৈর্য না থাকে, আপনি সেটা পেলে তো এটা মিসইউজ হবে আপনার। ইটস আ পাওয়ার অলসো। সো ধৈর্যটা হচ্ছে আমার কাছে মনে হয় গ্রোথের জন্য 1 নম্বর। ভাইয়া আমাদের এরপরে সিগমেন্টে আমাদের এখানে একটা গেস্ট বুক আছে, যেটাকে আমরা বলি পালস 100x গ্রোথ গেস্ট ইনসাইট। পালস 100x গ্রোথ গেস্ট ইনসাইট, এটার মধ্যে ভাইয়া আমরা জানতে চাই আপনার মনে ইনসাইটগুলো, যেটা আপনি আমাদের লিখে দিবেন। ইন ফিউচার আমাদের একটা প্ল্যান আছে যে আপনার 25th পডকাস্ট আমরা একটা বই আকারে পাবলিশ করবো, যাতে সবার কাছে অ্যাভেলেবেল হয়, যে আপনার ইনসাইটও যেন সে সরাসরি করতে পারে। প্লিজ যদি আপনার ভাইয়া, আপনি আজকে যে বিষয়গুলো আমাদের বললেন, আমরা যে জিনিসগুলো আপনার কাছে জানলাম এবং শিখলাম, যদি আমি একটু সাম আপ করি, এখানে আমরা বলতে পারি যে প্রত্যেকটা মানুষই তার পোটেনশিয়ালিটি ইউজ করতে পারে তার স্কিলের মাধ্যমে। এবং আরেকটা বিষয় ভাই, আপনি যেটা বললেন যে একজন মানুষের ক্ষেত্রে, একজন এন্টারপ্রেনারের ক্ষেত্রে যে কোন কোন বিষয়গুলো আসলে থাকা প্রয়োজন। 1 নম্বর হচ্ছে সাহস, 2 নম্বর হচ্ছে যে তার দক্ষতা থাকতে হবে। দক্ষতা থাকলে আপনি 3টা জিনিস মেনশন করেছিলেন, যে সে যদি সৎ হয়, কমিটেড থাকে, দক্ষ হয়, তাহলে তার ফান্ড চলে আসবেই। 3 নম্বরে আপনি ফান্ডের কথা মেনশন করলেন। তারপর 4 নম্বরে বললেন আপনি আইডিয়ার কথা। একজন মানুষ ব্যবসা শুরু করতে ভালো আইডিয়া থাকতে হবে, তাকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে, এবং তার হোয়াই থাকতে হবে, সে কেন ওই ব্যবসাটা করতে চাচ্ছে। এবং
কনসিস্টেন্সি, ধারাবাহিকতা থাকতে হবে। তারপরে ভাই একটা মূল্যবান কথা আপনি বলেছেন, যেটা হচ্ছে ব্যবসা টাকার জন্য কখনো থেমে থাকে না। যদি আপনার ইচ্ছা থাকে আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন, ডেডিকেট আপনাকে করতেই হবে। তারপরে যে বিষয়টি ভাই বললেন, সেলস ইজ এ হার্ট, কোনো সমস্যা নেই একটি ব্যবসার ক্ষেত্রে, কিন্তু আমি সেলসে এক্সপার্ট হতে চাই বা হয়েছি, কিন্তু তার সাথে সাথে আমাকে একটা ভিশন থাকতে হবে যা আমাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে ব্যবসায় সফল হওয়ার জন্য আমাকে একটা ভালো এফিশিয়েন্ট টিম লাগবে যে আমাকে সাপোর্ট করবে ভাই। আর টাকার পিছনে ছোটার ব্যাপারে যে আপনার ওপিনিয়নটা ছিল, যে টাকার পিছনে ছোটো না, কাজের পিছনে ছোট, তাহলে টাকা অটোমেটিক আসবে। কাজ হচ্ছে আইডেন্টিটি আমাদের জীবনের। সুখী মানুষ, ইকবাল বাহার ভাই যেটা বলেছেন, সুখী মানুষ, আমি এখন যেই পজিশনে আছি সেখানে সুখী, নট লাইক দ্যাট যে আমি ট্রিলিয়নার হয়ে গেলে আমি সুখী হব। তারপরে একটা মজার বিষয় আমরা জানলাম, মজার বিষয় এটা বলবো আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের। আমরা আসলে প্রাউড ফিল করি ভাই আপনাকে নিয়ে, প্রাউড অফ ইউ যে আপনি ফ্রি অফ কস্টে অলমোস্ট 28 লাখ স্টুডেন্টকে ট্রেন আপ করেছেন। তাদেরকে এখনও আপনি বিভিন্নভাবে তাদের জন্য বিভিন্ন লার্নিং প্রসেস রান করেছেন, তাদের টিচ করছেন, এবং তারা হচ্ছে অলমোস্ট লাইক মফস্বলের অঞ্চলগুলো, ঢাকা শহরের না। এটা একটা বিশাল, যেটা 50 কান্ট্রিসে অলমোস্ট আপনার হচ্ছে রান হয়েছে, 31টা ব্যাচ হয়েছে, 50টা দেশ আপনার সাথে কাজ করছে। আর এই প্রশিক্ষণের মাধ্যমে যেই শব্দটা আমার খুব ভালো লেগেছে, আমি মার্ক করে রেখেছি, যে যখন এদের মধ্যে সাহসটা সঞ্চালন করে যায় তখন তারা হয়ে যাবে এক একটা বারুদ। এটা কিন্তু আসলে হিউজ। তারপরে হ্যাঁ আরেকটা যে বিষয়গুলো জানলাম, আমরা একটা ইনভেস্টমেন্টের কথা আপনাকে প্রশ্ন করেছিলাম, প্যাসিভ ইনকামের জন্য কী করা যায়। তখন আপনি বেশ কিছু কথা বলেছেন, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, রিয়েল এস্টেট, রেন্ট। তবে এর মধ্যে আপনার যেটা সাজেশন সেটা হচ্ছে কমার্শিয়াল স্পেস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এখানে হ্যাসেল কম থাকে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় মেনটেন করেছেন, আপনি বলেছেন সবাইকে, এবং আমি নিজে নিয়ে ওইটা সাফারার ভাই, আপনাকে আমি বলি রে, সেটা হচ্ছে হোম লোন নিয়ে বাড়ি করা। এটা আসলে খুব সাফার করতে, আমি নিজেও একজন সাফারার আর কি। তারপরে সেলস মাস্টার, আমি কীভাবে সেলসে মাস্টার হতে পারি, এই ক্ষেত্রে সবার আগে হচ্ছে কথা বলা জানতে হবে, সৃজনশীল হতে হবে, তারপরে হচ্ছে সেলসের ব্যাপারে লার্ন করতে হবে, মার্কেটিংয়ের ব্যাপারে লার্ন করতে হবে, লিড করার ক্যাপাসিটি থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহস থাকতে হবে, প্রবলেম সলভিং অ্যাবিলিটিস থাকতে হবে, যে আমি একটা সমস্যায় পড়েছি, সমস্যা না, সলিউশনটা কী। পুঁজির অভাব ভাইয়া, এটা অলরেডি আমি মেনশন করলাম, যে যার মধ্যে অনেস্টি আছে, কমিটমেন্ট আছে, স্কিল আছে, সে কারো না কারোর মাধ্যমে পিচ করে পুঁজি পাবে। রেফারেন্স হিসেবে আপনি আপনার নিজের কথাই বলেছেন, যে আপনি যখন 1999 সালে ব্যবসা শুরু করতে যাচ্ছিলেন তখন আপনার কিচ্ছু ছিল না, কিন্তু আপনার সততার কারণে, কমিটমেন্টের কারণে, আপনার স্কিলের কারণে মানুষ আপনাকে ফান্ড দিয়েছে। তারপর নিজের কথা ফাউন্ডেশন, নিজের কথা বলার গল্প ফাউন্ডেশনে, যে আপনি এটা যে করলেন, কেন করলেন, আপনি মানুষের সাথে কানেক্ট করতে পারতেন। তারপর হচ্ছে আপনার যে মেন গোল ছিল যে আপনি বেকারত্ব দূর করতে চান, স্কিল নিয়ে কাজ করতে চান, এর জন্য ভাইয়া এগুলো আপনি আমরা বলতে 8 ডিভিশন, 64 ডিস্ট্রিক্টস, 495 সাব ডিস্ট্রিক্টসে আপনি শুরু করেছেন, 31টা ব্যাচ চলছে লার্নিংসের। এবং আমরা যেটা একটা মজার বিষয় ভাইয়া পেলাম, যেটা আমি বিশেষভাবে নোটিস করতে চাই, যেটা হচ্ছে আমাদের পালস 100x গ্রোথ মোমেন্টে আপনি 3টা জিনিসের কথা খুব গুরুত্ব দিয়ে বললেন। একটা হচ্ছে লেগে থাকতে হবে যে কোনো কাজে, দ্বিতীয়ত হচ্ছে হার্ডওয়ার্ক, এবং আপনি এটা বলছেন আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে, আপনি এটা করেছেন, আপনি সফল হয়েছেন। আর 3 নাম্বার বললেন স্কিল, মানে স্কিলডও হতে হবে। আর সর্বশেষ যেইটা মানে কোনো ওয়ে নাই এটা অ্যাভয়েড করা, সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য থাকতে হবে, ওয়ান ওয়ার্ডে সংজ্ঞায়িত করলে। আমাদের 100x গ্রোথ পডকাস্টের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার। আজকে স্পন্সর হচ্ছে পালস। তো পালস আগামী 1 বছরের জন্য তারা একটা ফ্রি সাবস্ক্রিপশন দিয়েছে। পালস হচ্ছে ভাইয়া, তারা কাজ করছে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে হেলথ ওরিয়েন্টেড, যেটা হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে বা আপনার হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার থেকে তাদের সাথে কানেক্টেড হতে পারবেন। 24 ঘন্টা আপনি এই অন্তত সকল প্রকার হেলথ সংক্রান্ত যত প্রকার সার্ভিস নিতে পারবেন। তারা একটা স্পেশাল কার্ডও অফার করছে, আপনাকে দিয়েছে 1 বছরের সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রিপশন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস টাইম, এবং থ্যাংক ইউ পালসকেও আমাদের 100x গ্রোথ পডকাস্টকে স্পন্সর করার জন্য। আর ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ, আপনিও অনেক সময় করে এসেছেন ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া। ফলো করুন আমাদের পেজ অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। যে কোনো স্বাস্থ্যসেবা পেতে আজই X50 এই প্রোমো কোড ব্যবহার করে উপভোগ করুন পালসের যে কোনো প্যাকেজে 50% ডিসকাউন্ট। এছাড়াও আপনারা যারা 100x গ্রোথ পডকাস্টের ফ্লেভার ফিজিক্যালি পেতে চাচ্ছেন, তারা সংগ্রহ করতে পারেন আমাদের সিরামিক মগ, ফোর্ট পিন, পেন এবং 100x গ্রোথ পডকাস্টের ম্যাজিক্যাল মগ। আর এগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।